রাতে অটো নিয়ে বাসায় ফিরছিল, তখন রাস্তায় একটা মেয়েকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছিল, যা আবার আকাশ দেখে ফেলে। সেজন্য ওই লোকগুলো অটো থামায়। প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচান, প্লিজ। জি ভাই, ওই ছেলেটিকে কেন আটকালেন আর মেয়েটিকে কেন ধরেছেন? তুই কি কিছু দেখেছিস? তোকে কেন বলবো? বন্দুক বের করে কথাটা বলে। বিশ্বাস করেন ভাই, আমি কোনো কিছুই দেখিনি আর নাই কোনো কিছু বলবো। ওই, তোরা এই মালটাকে সাইডে নিয়ে খালাস করে দে। প্লিজ ভাই, এমনটা করবেন না আমার সাথে, আমি অনেক গরিব। লোকগুলো কোনো কথা শোনেনি, সাইডে নিয়ে যায়। কিন্তু ওরা আকাশকে মারার আগেই আকাশ একাই ওখানে থাকা 15 জনকে মেরে মেয়েটিকে নিয়ে ওখান থেকে অটো নিয়ে কেটে পড়ে। তারপর মেয়েটিকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে চলে আসে। পরবর্তীতে সে খবরটা আবার টিভিতে দেখানো হয়, আবারও 1 মাস পরে। ভাই, আমার ভাড়া। ওই, তুই চিনস বাইরে? আপনাকে চিনে আমার কি কাজ? ভাড়া না দিলে আমি খাবো কি, চলবো কি করে? পরিবারের লোকেরা তো তখন না খেয়ে থাকবে। এই ছেলের দেখি জানের কোনো মায়া নেই, ওরে উপরেই পাঠিয়ে দিই। কথাটা বলে কোমর থেকে একটা পিস্তল বের করে আকাশের মাথায় ঠেকায়। যদিও আকাশ মোটো ভয় পায়নি, তাও কিছুটা ভয়ের অ্যাক্টিং করে। আরে, কথায় কথায় এভাবে পিস্তল বের করতে হবে না, বুঝলি? এত মাথা গরম যদি করিস তাহলে এই জায়গাতে টিকতে পারবি না, বুঝলি? মাথা ঠান্ডা কর। কিন্তু ভাই, ওর কত বড় সাহস, ও আপনার থেকে টাকা চায়। থাক, বাদ দে তো। আচ্ছা তুই শোন, যদি ভাড়া চাস আমার লোকেরা তোকে মেরে ফেলবে। এখন তুই ঠিক কর কি করবি। থাক ভাই, আমার কোনো ভাড়া লাগবে না, আমি বরং যাই এখান থেকে। এই তো ভালো ছেলের মতো কথা বলেছিস, ভাগ তাহলে এখান থেকে। আমার অটো তাহলে নিয়ে যাই। কিসের অটো? তুই যে ভাইকে অপমান করলি, সে অপমানের কারণে আমরা তোর অটো নিয়ে যাব, বুঝলি? প্লিজ ভাই, আমার অটো আমাকে ফিরিয়ে দিবেন। আমি আপনার পায়ে পড়ছি ভাই, প্লিজ ভাই, এই গরিবের পেটে লাথি দিবেন না। এই অটো যদি না থাকে তাহলে ভাই আমার পরিবার তো না খেয়ে মারা যাবে। আচ্ছা শোন, ওর অটো দিয়ে দে। কি বলছেন ভাই? আপনার সাথে ওর বেয়াদবি করছেন আর আপনি ওর অটো দিয়ে দিবেন? আরে সামান্য একটা অটো, এই বিক্রি করে তো মালপানির দামও হবে না। ঠিক আছে ভাই, আপনি বলছেন বলেই কিন্তু দিয়ে দিলাম, নয়তো আজকে ওর খবর করে ছেড়ে দিতাম আমি। ওই, তোর অটো নিয়ে যা এখান থেকে, এরপর থেকে যেন তোকে আমার চোখের সামনেও না দেখি। ওখান থেকে অটো নিয়ে বেরিয়ে পড়ে। পকেট থেকে মোবাইল বাইর করে ওই জায়গার ছবি আর ঠিকানা কাউকে মেসেজ করে পাঠিয়ে দেয়। কিছুটা দূরে এসে একটা প্যাসেঞ্জার নিয়ে রওনা দেয়। একটু পরে। ভাই কেমন আছেন? কিরে, বাইরে এত শব্দ শুনলাম কেন? আর বলিয়েন না ভাই, একটা অটো ড্রাইভার না জেনে আমার কাছে ভাড়া চায়। এতে ওরা তো রেগে ওই ছেলেকে মারতে গেল। আমি না থামালে কি হতো বুঝতেই পাচ্ছেন। সবসময় মাথা গরম রাখা ঠিক না, বুঝতে পারলি? সামনেই কিন্তু নির্বাচন, এই সব মাথা একটু সাবধানে কাজে লাগাতে হবে। তা ওই দিকের কি খবর? এই তো এখানে আমরা 10 জন আছি। তোর না 100 জন নিয়ে আসার কথা ছিল? চিন্তা করবেন না ভাই, আমরা এখান থেকে বের হয়ে এখন সমাবেশে যাওয়ার আগেই দেখবেন সবাই চলে আসবে। তাহলে তো ঠিকই আছে, চল তাহলে এখন বের হই আমরা। ওরা বের হয়। কিছুক্ষণ পরেই ওখানে প্রায় 30 জন লোক আসে। কিরে, তুই না বললি লোক 100 জন আসবে, এখানে তো মাত্র 30 জন। আমি তো ওদের ডাকিনি। তুই না ডাকলে ওরা কি এখানে এমনি এমনি আসবে? ওই তোরা কারা? তোদের তো আমি ডাকিনি। আমরা কে বা কারা তা তোদের সবাইকে এখনই বোঝাবো। ওই, তোর সাহস তো কম না দেখতেছি। এই ছেলে বলে কি? আবিরের সাথে সাথে ওই লোকেরাও হেসে দেয়। রানা আর রিপন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। দেখে ওরা দুজনেই তো অনেক রেগে যায়। কিছুক্ষণ পরে। ভাই, ওদের মনে হয় প্রাণের কোনো মায়া নেই, সেজন্যই এখানে চলে এসেছে নিজের জীবনটা দেওয়ার জন্য। দেখ, এখনো কিন্তু সময় আছে, এখান থেকে তাড়াতাড়ি বিদায় হ। তোরা কি ভয় দেখাচ্ছিস আমাদের? তো এতক্ষণ ধরে কি তোর তেমন হয়নি? কই না তো। আচ্ছা, যে কাজে এসেছি সেই কাজটা করে যাই। এইখানে রানাকে। আমি রানা, কি হয়েছে বল। তোর লোকজনকে নিয়ে একটু আলাদা হতো, আগে বল কেন। তাহলে লোক বুঝে মারতে সুবিধা হবে। যদি তুই নাই বলিস তাহলে কোনো ব্যাপার না,
আমি তো আছি, দরকার হলে সবাইকে একসাথে মারব। ভাই আপনি কি এখনো ওদের কথা শুনবেন? ওই সবাই মিলে ধরে দে। কি আর করার, সবাই মিলে আসে মারার জন্য। আবিরের লোকেরা নিজেদের পিস্তল বের করে, তারপর এক এক করে সবাইকে গুলি করে। তবে কারোর হাতে আবার কারো পায়ে, এক কথায় ওদের বাঁচিয়ে রাখার মতো গুলি করে। তোরা কিন্তু জানিস না কার লোকের গায়ে হাত দিয়েছিস। যখন আমাদের জানার ইচ্ছা হবে তখন না হয় বলিস। এই বলে ওরা চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন আবির কেন ওদের মারল, তবে চিন্তা করবেন না, এর উত্তরও আপনারা সামনের দিকে পাবেন একটু পরে। কি? কার এত বড় সাহস? জানি না নেতা। জানিস না মানে? একটু পর আমার সমাবেশ, আর তোরা এখন কি সব বলছিস? এখন আমি লোক ছাড়া সমাবেশ করব কি করে? এখন তাহলে কি করব বস? যে করেই হোক লোকজন ঠিক কর। আমি আজকে সমাবেশ যদি না করতে পারি তাহলে কোনোভাবেই পার্টি থেকে আমাকে পদ দিবে না। বস, একটা কাজ করলে হয় না? কি কাজ বল? এক এক গ্রুপ থেকে লোক নিয়ে আসি। তোর কি মাথা খারাপ হয়েছে? কেন বস, আমি কি করলাম? উনি একজন মাফিয়া কিং, ওনার কথায় আমার দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত শোনে, সেখানে ওনার লোক দিয়ে। তাহলে বস কি করবেন এখন? আপনি তো জানেন ওনার লোক সংখ্যা প্রায় 400+ এর বেশি হবে। দেখ, ওনার সাথে পাঙ্গা নেওয়ার মানে নিজের জীবনটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। অন্য কোনো কিছু থাকলে বল। এর বাইরে আর কোনো উপায় নেই। যদি বলেন রাস্তায় ফকির থেকে যাকে পাবো তাকেই টাকা দিয়ে নিয়ে আসি। এখন আপাতত এটা কর, সমাবেশের পরে বাকিটা দেখছি। 3 ঘন্টা পরে নেতা তার সমাবেশ শেষ করলো। তারপর কিছু সাংবাদিক আসে ওনার কাছে। তখন কি ব্যাপার, আপনার সমাবেশে লোক এত কম হলো কি করে? কি আর বলবো আপনাদের দুঃখের কথা। ভূমিকা না করে যা সত্যি তাই বলেন। আমার সমাবেশের লোকদের কারা যেন মেরে ফেলেছে। কি বলেন, কতজন মরেছে? প্রায় 40+ লোকজনকে মেরে ফেলেছে। ওরা সমাবেশের দিকে এগিয়ে আসতে থাকে, তখনই কোনো একটা বাহিনী এসে ওদের সবাইকে মেরে ফেলে। আমি এর সুস্থ বিচার দাবি করছি আপনাদের কাছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার তো শত্রুর অভাব নেই, এখন কে বা কারা এই কাজটা করেছে তা বলা অনেক মুশকিলের মধ্যে পড়ে। তাহলে এখন কি করতে চান আপনি? তা বলা অনেক বড় মুশকিল। আমি এখন মামলা করতে যাব। যারা আমার জনগণকে মেরেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। ঠিক আছে, আমরা আপনার পাশে আছি। এরপর নেতা চলে গেল মামলা করতে। অন্যদিকে আকাশ অটো চালানো শেষ করে বাসে আসে। তবে আকাশ কিন্তু একাই থাকে। যখন যা যা বলা হয়েছিল সবই ছিল বানানো কথা, যদিও এই কথাগুলো বলা লাগে। যখন বাসায় ফিরে একটা কথা ছিল। কি কথা বলো? আপনি এই ছদ্মবেশে অটো চালানো কি বেশি প্রয়োজন? প্রয়োজন তো আছেই। কি প্রয়োজন তা যদি বলতেন। সব কিছুরই একটা কারণ আছে, যা বলা যায় না। তারপরেও যদি একটু শোনা যেত। অন্য একটা সময় না হয় বলবো। এখন তাহলে কি করব? আমার একটা মিটিং আছে, সে মিটিং শেষ করে আমি আসতেছি। আমরা আসবো কি? এখন না, দরকার পড়লে আমি তোমাদের ডেকে নেব। ঠিক আছে, সাবধানে থাকবেন। বের হয়ে চলে আসে এমপির বাসায়। ওখানে একটা মিটিং আছে, সে মিটিংটা করার জন্য আসে। কি ব্যাপার, এত লেট করলে কেন? যেখানে সবাই আমার জন্য অপেক্ষা করে, সেখানে আমি কেন আপনার জন্য অপেক্ষা করব বলতে পারেন? তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আপনি কি ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন? ভুলনি বলেই এখনো চুপ করে আছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এখনই ওর লাশ ফেলে দিতাম। আপনি বলে আমিও চুপ করে আছি, নয়তো এখনই আপনাকে এখানেই মেরে ফেলতাম। আকাশ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি যদি আমি করি তাহলে আপনি নিজেই যে বাঁচতে পারবেন না, তা কি মনে করিয়ে দিতে হবে? তুমি নিশ্চিত ভুলে যাচ্ছ আমি চাইলে কি করতে পারি তোমার? কথাটা শোনার পরে কোমর থেকে পিস্তল বের করে এমপিকে ওখানেই মেরে ফেলে। ওখানে থাকা আরও কিছু লোক ছিল। ওরা কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ আকাশের মুখের উপরে কথা বলার মতো সাহস ওদের নেই। এখানে এমপিকে কে মারলো তোরা কিছু জানিস? না ভাই, আমরা কিছু জানি না। আমরা তো আজকে এখানে আসিও নাই। কথাটা যেন মনে থাকে। জি ভাই, মনে থাকবে। তাহলে মিটিং এখানেই শেষ হোক। একটু পরে পুলিশ আসে, কিন্তু কেউ ভয়ে কথা বলছে না। পুলিশও জানে না কে করেছে কাজটা, কেননা সিসিটিভি
আজকের সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। অন্যদিকে নেতা চলে আসে থানায়। কোনো কিছু কি জানতে পেরেছেন? আমার লোককে কে মারলো এরকমভাবে? এখনো কিছু জানতে পারিনি। আপনারা বসে থেকে কি করছেন এখানে বলুন তো? আমরা এমনিতে একটা কেসের ব্যাপারে ঝামেলায় আছি। আমি কিন্তু এমপি সাহেবের কাছে বিচার দেব। ওনারই আজকে মৃত্যু হয়েছে। কে বা কারা ওনাকে মেরে ফেলেছে? এটা কি বলছেন? এখন আমার নমিনেশন। রাখুন আপনার নমিনেশন। আমরা আছি আমাদের টেনশনে, আর আপনি আছেন নমিনেশন নিয়ে। জান তো এখান থেকে। নেতা তো এবার উল্টো পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে। অন্যদিকে বাবা, আমি আজকে বাসায় আসবো। তুই হঠাৎ বাসায় আসতে চাস? কেন? কোনো সমস্যা কি বাসায় আসলে? আমি এতগুলো বছর ধরে চেষ্টা করে তোকে বাসায় আনতে পারিনি, আর তুই এখন আসতে চাস, সেজন্য আমি একটু অবাক হচ্ছি। এত অবাক হওয়ার কিচ্ছু হয়নি বুঝলে। আমার ভার্সিটিতে কয়েকটা দিন অফ, তাছাড়া তোমার চারপাশে এত সিকিউরিটি, যা আমার মোটেও সহ্য হয় না। তুই তো জানিস তোর বাবা সাধারণ কোনো লোক না। আমরা নর্মালভাবে জীবনযাপন করলে কি এমন ক্ষতি হয় বলো? চাইলে যে সম্ভব না, তুই জানিস না আমি এই জায়গায় থেকে বের হয়ে আসলে কত ক্ষতি হয়ে যাবে দেশের। তোমার এই সিকিউরিটি, মিটিং, এই সবের জন্য আমি বাসায় আসি না। তা কবে আসবি? আমি তাহলে লোক পাঠিয়ে দেব। তার কোনো দরকার নেই, আমি একাই ফিরতে পারবো। তুমি এখানে লোক পাঠানো মানে সবাই জেনে যাক আমার সম্পর্কে, পরে আমার পেছনে তুমি সিকিউরিটি দিয়ে রাখবে। আমি একটু ফ্রিভাবে থাকতে চাই। ঠিক আছে, তুই একাই আসিস। পরের দিন ইরা একা আসে ওদের বাসায়। ইরাকে দেখে রফিক চৌধুরী অনেক খুশি হয়, সাথে ইরার মাও। কতদিন পরে এলি? আমার তো ইচ্ছেই করে না আসার জন্য। কেন রে, আমাদের কথা কি তোর মনে পড়ে না? পরে কিন্তু তোমাদের এই সিকিউরিটির জন্য আমি চাইলেও আসতে পারি না। তোমরা দুইজন দুই কাজে ব্যস্ত থাকো, আমাকে তো সময় দিতেই পারো না। ঠিক আছে, এবার তোকে পুরোটা সময় দেব। সত্যি বলছো তোমরা? সত্যি বলছি। আমি তাহলে আপাতত 3 দিন কোনো কাজই করব না। কাজ না করলে দেশের যে ক্ষতি হয়ে যাবে তার বেলায়। এখন তুই বল আমি কি করব? তুমি কাজের মাঝে যে সময় পাবে সেই সময়ে আমাকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে। রাতের বেলায় ইরা ও ওর বাবা মা কথা বলছিল, তখন রফিক চৌধুরী সিকিউরিটি ওখানে আসে। স্যার, আমার সাথে একে দেখা করতে চাই। ওকে ভেতরে আসতে বলো। উনি কল দিয়ে আপনাকে ওনার সাথে দেখা করার জন্য যেতে বলেছে। গাড়ি রেডি করো। ঠিক আছে স্যার। আব্বু, তুমি এখন কোথায় যাবে, তাও এত রাতে? একটু কাজ আছে, সে কাজটা শেষ করতে হবে আমাকে। তাই বলে এত রাতে? চিন্তা করিস না, আমি কয়েক ঘন্টার মধ্যেই চলে আসব। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে রফিক চৌধুরী আকাশের সাথে দেখা হঠাৎ করে। এত রাতে দেখা করতে বলেছো কেন? কাজ ছিল সেই জন্য। কি কাজ বলো? আচ্ছা, ওই এমপি আর ওর লোকজনের ব্যাপারে নিউজ কি শুনেছেন? ওটা যে তোমারই কাজ তা আমি জানি, সেজন্য আমি প্রশাসনকে চুপ করে থাকতে বলেছি। তা কেন ওদের মেরেছি তা কি জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করেও তো আর কোনো কাজ নেই। তুমি ওদের কেন মেরেছো তা একান্ত তুমিই জানো। যখন আমি জানতে পেরেছি আমি তোমার হাতে, সেজন্য আমি আর কিছু বলিনি। আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? আমি এই দেশের প্রধানমন্ত্রী হই, তুমি কি সেটা ভুলে গেছো? তা কেন ভুলে যাব? ভুলে গেলে তো কবেই উপরে পাঠিয়ে দিতাম। তবে চাইলেই যে পাঠিয়ে দিতে পারি তা কিন্তু আপনি জানেন। সেজন্য আমি দেশের প্রধানমন্ত্রী হয়েও দেখা করার জন্য চলে এসেছি। তো কাজের কথায় আসি। বলো। আপনার ওই এমপিকে মেরেছি ওর লোকেদের কারণে। ওর লোকেরা যে হাতে খারাপ কাজ করতেছে, সে কাজের কথা কি আর বলবো বলেন? খারাপ কাজ তো তুমি করো, কিন্তু আফসোস কোনো প্রমাণ আমি এখনো পাইনি। সামনে পাওয়ার আশাও করবেন না। ভালো করে আপনার এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, সে লোকটা আবার আমার পিছনে লেগেছে। তোমার পিছনে কেন লাগতে যাব? কারণ সে লোকটা তো ওই নেতাদের থেকে কমিশন খেত। এখন আপনার যে আত্মীয় ওদের থেকে টাকা খেয়ে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখি আপনার আত্মীয় হয়। নাম কি ওর?
রাজীব চৌধুরী তার নাম। ও আমার বউয়ের আত্মীয় হয়। যে যাই হোক, আপনার ওই আত্মীয়কে বলবেন আমার পথ থেকে সরে যাওয়ার জন্য, নয়তো আমি ওকে এই জীবন থেকে সরিয়ে দেব। না আকাশ, এরকমটা করো না। আপনার আত্মীয় বলে ব্যাপারটা আপনাকে জানিয়েছি, এবার এই ব্যাপারটা আপনি কিভাবে সামাল দিবেন তা আপনি ঠিক করুন। তুমি আমাকে বলেছো, আর কিছুই করতে হবে না, আমি বাকিটা সামলে নেব। ঠিক আছে, আসুন তাহলে। রফিক চৌধুরী চলে আসে বাসায়। বাসায় এসে তার বউকে কথাটা বলে। সে শোনার পরে, আচ্ছা, কোন ছেলে তোমাকে ডেকে নিয়ে কি যেন বললো আর তুমি একজন প্রধানমন্ত্রী হয়ে ভয় পেয়ে গেলে? ওর কাছে আমি কিছুই না। তুমি একজন প্রধানমন্ত্রী এই দেশের। তো কি হয়েছে? তুমি রাজীবকে কল দিয়ে বলো ওই ছেলের থেকে দূরে থাকার জন্য। দাঁড়াও, দিচ্ছি ফোন। এইদিকে কল দেওয়াতে রাজীব চৌধুরী ঘুম ভেঙে যায় কল রিসিভ করে। হ্যাঁ আপু, বল। তুই কি নেতার ওই ঝামেলা নিয়ে কাউকে ধরার চেষ্টা করছিস? তুমি কি করে জানো? আগে বল, ব্যাপারটা সত্যি কি? সত্যি। তুই ওই নেতাদের থেকে দূরে থাকবি, বিশেষ করে যার পিছনে লেগেছিস তার থেকে। তুমি এইসব কি বলো? ওরা আমার লোক, ওদের কেউ এইভাবে মেরে ফেলবে তা আমি দেখবো কি করে? তোকে যা বলেছি তা কর। পারবো না আমি। তাহলে যে তোর জীবনে ঝুঁকি আছে। আরে এইসব নিয়ে কোনো চিন্তা করো না, ও আমার কিছুই করতে পারবে না। বলেই কল রেখে দেয়। রফিক চৌধুরী জিজ্ঞেস করাতে ওনাকে বলে, তাহলে ধরে নাও 2 দিনের ভেতর রাজীব মারা যাবে। কি বলছো তুমি? ওকে তুমি বাঁচাও। যে বিপদে পড়ে তাকে বাঁচানো যায়, কিন্তু যে বিপদে নিচ থেকে পড়তে চায় তাকে তো বাঁচানো যায় না। কাকে বাঁচানোর কথা বলছো? তো রাজীব আঙ্কেলের কথা বলছি। ওনার কি হয়েছে? তেমন কিছুই না। রাত 1টা বাজে, তুই ঘুমাবি না? আমি আজকে তোমাদের সাথেই ঘুমাবো। ঠিক আছে, আয় তাহলে। পরের দিন আকাশ আবারও অটো নিয়ে বের হয়। রাজীব কোন কোন জায়গায় যাচ্ছে তা দেখতে থাকে। এইদিকে রাজীবও বিষয়টা খেয়াল করে আকাশের অটোর কাছে আসে। ওই দাঁড়া তো। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কেউ আছে? আছে তো, আরো অনেকেই। আমার পিছনে পিছনে কেন আসছিস? কে বলল আমি আপনার পিছনে আসতেছি? সে 30 মিনিট ধরে তো তাই লক্ষ্য করতেছি। আমি তো এমনিতে রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি করে বল। আমি একজন অটো চালক, আপনার পিছনে পড়ে থেকে আমার কি লাভ? তোকে কি কেউ টাকা দিয়ে আমার পিছনে ফলো করার জন্য বলেছে? ওইরকম তেমন কিছুই হয়নি। যদি তোকে আমার পিছনে আসতে দেখি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, ব্যাপারটা বলে দিলাম। ঠিক আছে, আপনি এদিকে যান, আমি ওইদিকে যাচ্ছি। যাও। ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসে। রাজীবও ওর কাজে যায়। কিছুক্ষণ পরে কিছু ছেলে এসে পথ আটকে দাঁড়ায়। আকাশ তো প্রথমে ভেবেছিল রাজীবের লোক, সেজন্য। কি চাই আপনাদের? চাঁদা লাগবে। কিসের চাঁদা? কিসের চাঁদা তা তুই জানিস না? জানলে কি আর জিজ্ঞেস করতাম? এই রাস্তায় অটো চালাতে হলে আমাদের চাঁদা দিয়ে যেতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। একটা কাজ করুন। তুই আমাদের দিয়ে কাজ করাতে চাস? আপনারা যে কাজ ভাবছেন মোটেও সে কাজের কথা বলিনি। তাহলে কোন কাজ? অটোতে উঠেস সামনের ওই মোড় থেকে টাকা আপনাদের দিব। ঠিক আছে, চল তাহলে। ওরা অটোতে উঠে পড়ে। তবে ওরা এটা জানে না এই অটো ওদের শেষ যাত্রা হবে। সামনে মোড়ে নিয়ে যায়। মোড়ের পাশে একটা ঝাড় আছে, তার পাশে একটা নালা। 1 মিনিট, আমি হিসু করে আসছি। যা, তবে তাড়াতাড়ি আসবি। অটো থেকে নেমে পিছনের দিকে আসে। বন্দুক বের করে পিছন থেকেই গুলি করে দুজনকে মেরে ফেলে। তারপর সেই নালার মধ্যে ওদের ফেলে দেয়। শালারা আমার থেকে এসেছে চাঁদা নিতে, এবার বুঝ ঠেলা। অটো নিয়ে কিছুটা দূরে যেতেই একটা মেয়ে এসে অটোর নিচে পড়ে। ওহ মা গো, কি ব্যথা! তাড়াতাড়ি করে অটো থেকে নেমে মেয়েটির কাছে আসে। ব্যথা বেশি পাননি তো? আঘাত দিয়ে বলতেছো? আঘাত পাননি তো? আমি খেয়াল করিনি। আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। নিন, তাড়াতাড়ি করুন। আমি আপনাকে ধরতেছি, আপনি হাঁটুন তাহলে। ওহ মা গো, পারছি না আর হাঁটতে, পায়ে মোচড় খেয়েছি অনেক বেশি। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কোলে নিয়ে অটোতে বসাবো কি? কিছু মনে করতাম, কিন্তু এখন যে পরিস্থিতি, এতে তো এই ছাড়া আর কোনো উপায়ও নেই। তবে
হ্যাঁ, হাত দুটো সংযত রাখবেন। সংযত বলতে? অনেক মুভিতে দেখেছি আমি, কোলে নেওয়ার সময় বাজেভাবে টাচ করে। চিন্তা করবেন না, তেমন কিছুই হবে না। এই বলে কোলে নেয়, তারপর অটোতে এসে বসায়। অটো নিয়ে হসপিটালে আসে। দেখুন তো কি হয়েছে ওনার। অটোর সাথে ধাক্কা লাগে, এরপর পা এরকম ফুলে গেছে। এটা তো এখন ধাক্কা খাওয়ার জন্য হয়নি। তাহলে কিসের জন্য? উনি মনে হয় আগে কোথাও হোঁচট খেয়েছে, সেজন্য পা মুচকে ফুলে গেছে। তবে সমস্যা নেই, পা ঠিক করে দিচ্ছি। 3-4 দিন রেস্ট নিতে হবে। ঠিক আছে ডক্টর। 30 মিনিট পর ডক্টর বের হয়। তখন আকাশের হাতে একটা প্রেসক্রিপশন দেয়। ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন, তাহলে আপনার স্ত্রী পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনি নিশ্চয় ভুল করছেন। আমি ঠিক ধরেছি। দেখুন, প্রথম প্রথম এরকমই হবে, তবে পরে ঠিক হয়ে যাবে। এই নিয়ে কোনো চাপ নেবেন না। এরা তো আকাশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। এবার বলুন, আপনার পা তো আগে থেকেই এরকম ছিল। তখন তো হাঁটতে পারতাম, কিন্তু আপনার অটোতে লাগার পরে তো আমি... আচ্ছা, বুঝতে পেরেছি। এখন চলুন, আপনাকে বাসায় পৌঁছে দেই। আপনি বরং আমাকে একটা সিএনজিতে উঠিয়ে দিন, বাকিটা আমি চলে যেতে পারবো। এই নিন আপনার ঔষধ। তা হেঁটে যেতে পারবেন নাকি আবারও? কেন, কোলে নিতে কি ভালো লাগে আপনার? হুম হুম। সত্যি বলতে আপনাকে নেওয়ার পরে ভালো লাগলো। ঠিক আছে, তবে আগের মতো করে নিবেন। ঠিক আছে। কোলে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। একটা সিএনজিতে উঠিয়ে দেয়, সাথে 5,000 টাকাও দেয়। এইগুলা দিয়ে ভাড়া দিবেন, পরে যদি আবার ঔষধ লাগে কিনে নেবেন। সাথে পরিবার চালানোর মতো টাকা দিলাম। সত্যি আপনি অনেক ভালো। যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটা সেলফি নিতে পারি কি? ঠিক আছে। সেলফি নেওয়ার সময় এরা আকাশের আরও কাছে আসতে বলে, কিন্তু আকাশ যখনই কাছে যায় তখনই নিজেকে সামলাতে না পেরে ইরার উপর পড়ে যায়। ওখানে ওদের প্রথম কিস হয়ে যায়, তাড়াতাড়ি করে উঠে যায়। সরি, আসলে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ছবি তো নেওয়া হলো না। আমি এভাবেই থাকি, বেশি কাছে আসলে আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। ছবি তোলার পরে ইরা চলে যায়, আকাশও ওর আস্থানে চলে আসে। বস, ওই রাজীব চৌধুরী তো ঝামেলা করতেছে। আমি না বলা অবধি এখন কোনো কিছু বলা বা করার দরকার নেই। কেন বস, কিছু কি হয়েছে? গতকাল তো রফিক চৌধুরীর সাথে কথা বলেছি। যদি তারপরেও ঠিক না হয় তখন কি করব? তখন সরাসরি মেরে ফেলবো। ঠিক আছে বস, অপেক্ষায় থাকলাম। একটু পরে ইরা ওর বাসায় আসে। ওর পাশের এরকম অবস্থা দেখে। ইরা কি করে হলো তোর এই অবস্থা? আম্মু, পা পিছলে সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছি। সিকিউরিটি ওদের কেন ডাকছো? জি ম্যাম বলুন। তাড়াতাড়ি করে ডক্টরকে কল দাও। মা, আমি ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে তারপর আসলাম। আচ্ছা, তোমরা এখন যাও। সিকিউরিটি যাওয়ার পর ইরার মা ইরাকে নিয়ে রুমে আসে, তারপর ইরাকে শুয়ে দেয়। ইরার বাবা কথাটা শুনে বাসায় চলে আসে। দেখলি তো আমার কথা না শোনার জন্য কি হলো। এখন কি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময়ও কি আমি সিকিউরিটি নিয়ে ঘুরবো নাকি? আচ্ছা, এখন এটা বল, পা ভাঙেনি তো? হালকা একটু মুচকে গেছে, এছাড়া আর কোনো কিছুই হয়নি। আচ্ছা, তুই রেস্ট নে এখন। ঠিক আছে আব্বু। রফিক চৌধুরী যাওয়ার পরে এরা মোবাইলের ছবিগুলো দেখতে থাকে। তখন খেয়াল করে আকাশ আর ওর কিস করার মুহূর্তে একটা ছবি উঠেছে, যা দেখে ইরার অজান্তেই একটু হেসে দেয়। পরের ছবিতে লক্ষ্য করে আকাশের ঠোঁটো লিপস্টিক লেগেছিল কিছুটা। হাই আল্লাহ, এখন যদি এই ছেলের লিপস্টিক সবাই দেখে যায় তখন তো... আপনারা কি ভাবছেন এরকম কিছু হয়েছে? আসলে তেমন কিছুই হয়নি। মূলত আকাশ অটো চালানোর সময় কতবার যে ঘাম মুছে নিতে হয় তা ওরাই জানে। কিছুক্ষণ পরে বস, একটা মাল আসার কথা ছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে চল, মাত্রগুলো নিয়ে আসি। জি ভাই, চলুন। একটা গাড়ি নিয়ে বের হয় মালগুলো নিয়ে আসার জন্য। ওরা কিছুক্ষণ পরে চলে আসে অন্য একটা আস্তানায়। ওখানে আসার পরে আরে ভাই, আপনি এখানে?
আমার যে মালগুলো আসার কথা ছিল সেগুলো কোথায়? ভাই, আপনি না এসে অন্য কাউকে বললেই তো মালগুলো নিয়ে যেত। শুধু শুধু আপনি কেন আসতে গেলেন বলুন? আমিও কিন্তু এসেছে। চলুন আপনাদের মালগুলো দেখিয়ে দেই। ওরা মালগুলো দেখাতে থাকে। কিছুক্ষণ পরে সব মাল আমার গাড়িতে উঠিয়ে নে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি মালগুলো লোক নিয়ে আপনার গাড়িতে উঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর, সময় নেই হাতে। জি বস, করতেছি। কিছু সময়ের মধ্যে সব মাল নেওয়া হয়ে যায় গাড়িতে। সব মাল উঠিয়ে দিয়েছি। আবির, চলো তাহলে। জি ভাই, চলুন। মাল নিয়ে আসার সময় পুলিশের একটা চেকপোস্ট পড়ে। আসার সময় তো এটা ছিল না। সেটাই তো, তাহলে এখন কেন পড়লো? আমি নিজেই তো জানি না ভাই। গাড়ি কি সামনে এগোবো নাকি পাশের রাস্তা দিয়ে? আমার মাল আটকানোর সাহস আছে নাকি এদের? ঠিক আছে ভাই। গাড়িটা চেকপোস্টের এখানে এসে থামে। কি আছে গাড়িতে? অস্ত্র আর হাতিয়ারের সাথে কিছু বোমা। সেটা তো আমরাও জানি। তোরা জানিস কি করে? সে কথা কি এখন তোকে বলতে হবে? না বললে জানবো কি করে? তোর কি মনে হয় আমরা এখানে মজা করার জন্য বসে আছি? এমনটা কেন মনে হবে? ওই ওদের ধরে থানায় নিয়ে চল। দেখ অফিসার, ভালোর ভালো বলছি, কে বলেছে বলে দে, পরে নয়তো কি বল? বলার মতো সময়ও দেব না। আমরা এখানে 10 জন আছি আর তোরা মাত্র 2 জন। তোদের দুজনের জন্য তো আমি একাই যথেষ্ট। কাজের একটা কথা বলেছিস, তাহলে ওদের সাথে এক হাত হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাক তাহলে। ওরা দুজন পিস্তল বের করে 5 জনকে প্রায় মেরে ফেলে। এতে বাকি পুলিশ তো দৌড়ে পালায়। পুলিশ অফিসার তো এবার ভয়ে দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে কোনো কথাই ওর বের হচ্ছে না। এই তো, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু ওকে যে প্রশ্নটা করেছি সে প্রশ্নের জবাবও তো দিচ্ছে না। ও তো ভয় প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ওকে বল নামটা বলতে। নাম বলবি নাকি তুইও ওদের মতো উপরে চলে যাবি? বলছি, তা আমাকে মারবেন না? বল তাহলে নাম। তার নাম রাজীব চৌধুরী। ঠিক আছে, এখন তাহলে তুই আসতে পারিস। সত্যি বলছেন তো? সত্যি বলছি, যা তাহলে। হ্যাঁ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এই বলে পুলিশ অফিসার তো চলে যায়। কিন্তু ভাই, এখন কি করবেন? রফিক চৌধুরীকে একটা কল দে। আস্তানায় এসে দিই? এখানে বসেই কল দে। ঠিক আছে, দিচ্ছি। কিছুক্ষণ রিং হওয়ার পরে রফিক চৌধুরী কল ধরেন। ভাই, আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, দাও কি? আমি না আপনাকে বলেছি রাজীবকে বলে দেওয়ার জন্য? আমি তো ওকে বলেছি। যদি বলেই থাকেন তাহলে আজকে আমার কিছু মাল আসার কথা, ও তা জানতে পেরে আমারই পিছনে পুলিশ লাগিয়ে দেয়। বিশ্বাস করুন ভাই, আমি এই সম্পর্কের কোনো কিছুই জানি না। তোমাকে আর জানতে হবে না, আমি ওকে মেরে ফেলবো। তখন তুমি এমনিতেই জেনে যাবে ওর মৃত্যুর খবরটা। প্লিজ ভাই, আমাকে আরেকটা সুযোগ দিন। ঠিক আছে, তবে এটাই শেষ সুযোগ। এরপর আর কল দিয়ে জানাবো না, সোজা আমি ওকে উপরে পাঠিয়ে দেব। ঠিক আছে ভাই। কলটা কেটে দেয়। এরপর ওরা চলে আসে আস্তানায়। ওখানে এসে বাকি সব মালগুলো গুছিয়ে রাখতে থাকে। কিছুক্ষণ পরে মাত্র তো বোঝানো শেষ, কিন্তু এতগুলো মাল নেওয়ার কারণ কি? সে অনেক কারণ। 2 দিন পরে একটা আস্তানায় হামলা করব, সেজন্য আগে থেকে বাড়তি মাত্র মজুত করে রেখেছি। তার কি দরকার ছিল বস? দরকার তো আছে, সেজন্য এনেছি। থাক, এখন সেসব কথা। আমি তাহলে এখন বাসায় গেলাম, ওই দিকের খবর নিস। ঠিক আছে। এদিকে রফিক চৌধুরী রাজীবকে বাসায় ডেকে পাঠায়। কি ব্যাপার, আমাকে এখানে ডেকে আনলি যে? তোর সাথে আমার কিছু কথা আছে। ইরার মা, তুমিও এখানে আসো। কি হলো বলো? তুমি ওকে ডেকে কেন আনলে? ওকে ওই দিনই মানা করেছি, একের পিছনে যেন না লাগে। বারবার সে ভুলটা কেনই করে। কিরে রাজীব, তুই এরকমটা কেন করেছিস? আচ্ছা ভাই, আপনি একজন প্রধানমন্ত্রী হয়েও ওই একটা ছেলেকে ভয় পান? ভয় পেতেই হবে, ও কোনো সাধারণ মাফিয়া না। আমার এ দেশের যত মাফিয়া আছে ও সবার গডফাদার, মানে বুঝতেছিস? তুমি তো চাইলে 50 জন পুলিশ যদি ওর আস্তানায় পাঠাও, তাহলে কি হবে ভেবে দেখেছো? এর চেয়ে কিছু বেশি পাঠিয়েছি আমি। উল্টো ও একদিন আমারই বাসায় এসে হুমকি দিয়ে যায় আমাকে।
এখন আমি ওর পিছনে না লাগার জন্য বলছেন? সেটাই বলছি। যদি আমি না শুনি? তাহলে ও তোকে মেরে ফেলবে। বললেই কি সোজা নাকি? দেখ, আমার তোকে বোঝানোর দরকার, আমি তোকে বুঝিয়েছি, বাকিটা এখন তোর ব্যাপার। আমি তো ওই ছেলেকে দেখেই ছাড়বো। এই বলে রাজীব চলে যায়। রাজীব চলে যাওয়ার পরে আকাশ, তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম। কি কথা? রাজীবকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও তো আমার কোনো কথাই বুঝতে চাইছে না। ঠিক আছে, আমি এবার আমার কাজটা করব। ঠিক আছে। কল কেটে দেওয়ার পরে তুমি এটা কি করলে? এছাড়া কি করব? ওর জন্য কি এখন আমরাও মরবো নাকি? তাই বলে এভাবে? ওকে আমি অনেক বুঝিয়েছি, একে আমার মুখের দিকে তাকিয়ে ওকে এখনো কিছু বলেনি, কিন্তু এখন ওর জন্য আমরা কেন বিপদে পড়বো বলো? তারপরেও একটু অনেক ভেবেছি, আর কোনো কাজ নেই। মেয়ের খেয়াল রেখো, রাজীবের হয়তো 1-2 দিনের ভিতরে মৃত্যুর সংবাদটা পেয়ে যাবে ও। আমরা এই কথাটা বলতে তোমার কি লজ্জা করে না? করে না, কারণ রাজীব এখনো ওকে ঠিকঠাক মতো চিনতে পারেনি। যদি পারতো তাহলে ও এরকমটা করতো না। এদিকে পরের দিন রাজীব একটা কাজে বাইরে গিয়েছিল। তখন খবর পেয়েছি রাজীব ওই জায়গায় আছে। তাহলে কি শালাকে মেরে ফেলব? ওকে অনেক বুঝিয়েছি, যখন কোনো কাজে আর দিবে না তখন ওকে বাঁচিয়ে রাখার কোনো কাজ নেই। ঠিক আছে, আমি তাহলে লোক নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আবির লোক নিয়ে রাজীবকে মারার জন্য। কিছুক্ষণ পরে ওই তুই কে? আমি কে তা তোর জেনে কোনো কাজ নেই। কাজ নেই কি আছে? তা আমি তোর কাছ থেকে শুনতে চাইনি। তোকে নাম বলতে বলেছি, তুই নাম বল। তুই ওনাকে চিনিস? তুই তাহলে ওর লোক? তোর কোনো সন্দেহ আছে? তুই কি জানিস না আমার পিছনে কে আছে? তোর পেছনে যেই থাকুক না কেন, এতে কোনো লাভ হবে না, বুঝতে পারলি? আমি এখনই কল দিচ্ছি। দে কল, আমি অপেক্ষা করতেছি। আবির লোক নিয়ে যায় রাজীবকে মারার জন্য। কিছুক্ষণ পরে রাজীব কল দেয় রফিক চৌধুরীকে, কিন্তু উনিও কোনো সাহায্য করতে পারবে না বলে দিয়েছেন। সেজন্য রাজীব এখন ভয়ে আছে। তোকে বলেছিলাম, কিন্তু তুই তো কোনো কথাই শুনতে চাসনি। এখন কি করবি বল? প্লিজ ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি আর কখনো এরকম ভেবে আপনাদের ক্ষতি করব না। আমাদের ক্ষতি করার মতো তোর এখনো সেই ক্ষমতা এখনো হয়নি। আমি যদিও মারা যাই, কিন্তু আবার বন্ধু তোদের ছেড়ে দিবে না। তোর বন্ধু তো জানবে না তোকে যে আমরা মেরেছি। একটা কাজ কর, তোর বন্ধুকে কল দিয়ে বলে দে। রাজীব ওর বন্ধুকে কল দিয়ে জানায়, যদিও এই সুযোগটা আবিরকে দেয়। রাজীবের কথা শেষ হলে ওকে মেরে ফেলা হয়। ভাই, কাজ হয়ে গেছে। কোনো ঝামেলা হয়নি তো? রফিক চৌধুরীকে কল করেছিল, কিন্তু উনি কোনো সাহায্য করেনি। তারপর ওর একটা বন্ধুকে কল করেছিল, বলেছে আমাদের দেখে নিবে। ঠিক আছে, এখন চলে আয় তাহলে। ওখান থেকে আবির চলে আসে। 1 ঘন্টা পর রাজীবের মৃত্যুর খবর পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। ইরার মা তো কান্না করে দেয়। তুমি কি পারতে না ওকে বাঁচাতে? ওকে আমি বলেছিলাম এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। কিছু ঘন্টা পরে রাজীবকে কবর দেওয়া হয়। পরের দিন ইরা এখন কিছুটা সুস্থ আছে, হাঁটতে পারছে মোটামুটিভাবে। সেজন্য ওর বাবাকে বলে হোস্টেলে যাওয়ার কথা বলে। তুই আগে পুরোপুরিভাবে সুস্থ হ, তারপর হোস্টেলে যাওয়ার কথা ভাবিস। কিন্তু আব্বু, আমি তো এখন হাঁটতে পারছি। আরও ভালো করে সুস্থ হ তারপর। পরে আকাশ, আবির আর বাকিদের নিয়ে বের হয়ে আসে। রিয়াজের আস্থানার কাছাকাছি আসে। সবাই কিন্তু সাবধানে থাকবে। রিয়াজও অনেক চালাক, কোনো জায়গায় সন্দেহ হলে আগে গুলি করে শিওর হয়ে নেবে ওখানে কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, দেখে নিব। লোক নিয়ে সামনের দিকে এগোতে থাকে। সামনে একটা গর্তের মতো কিছু দেখতে পায়। সেজন্য গর্তে একটা পাথর মারে। এতে ওই জায়গার আশেপাশে থাকা সবগুলো ল্যান্ডমাইন একসাথে ফেটে যায়। এতে রিয়াজ তো বুঝে যায়, সেজন্য ওর লোকেদেরও অ্যালার্ট হতে বলে। বস, কোনো চিন্তাই করবেন না, আজকে ওদের এক এক করে মেরে ফেলবো। আমার আস্তানায় যখন সাহস করে ওরা এসেছে, তখন এত হালকাভাবে নিলে চলবে না। তাড়াতাড়ি লোকজনকে বল ওদের উপর অ্যাটাক করার জন্য। ঠিক আছে বস। রিয়াজের লোকেরা স্পিকার দিয়ে তাদের বাকি লোকেদের বলে দেয়। তারও সজাগ হয়ে যায়।
আকাশ, আবির আর ওদের লোকেরা তো যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। কিছুক্ষণ পরে ওরা এত কম লোক এনেও আমার লোকদের মেরে ফেলেছে, এভাবে কি করে? বস, আপনি পালিয়ে যান এখান থেকে। তোদের এভাবে একা রেখে আমি পালাবো কি করে? বস, আপনাকে বেঁচে থাকুন, তারপর না হয়। ঠিক আছে, সাবধানে থাকিস তোর। রিয়াজ একটা গোপন রাস্তা ধরে বেরিয়ে যায় ওখান থেকে, কিন্তু আকাশ আর আবির রিয়াজের সব লোকেদের মারতে থাকে, কিন্তু তাও কোনো খোঁজ পায়নি রিয়াজের। রিয়াজ মনে হয় পালিয়েছেন। আমারও তাই মনে হয়। এখন চলো, এখানে যা কিছু পাওয়া যাবে তা নিয়ে আসো। ঠিক আছে, তাই করতেছি। ওরা রিয়াজের ওখানে যা কিছু পায় তা নিয়ে চলে আসে ওদের আস্তানায়। রিয়াজ তো পালিয়ে জাফরের কাছে চলে আসে। ভাই আমাকে বাঁচান। তুই এত ভয় পেয়েছিস কেন? কি হয়েছে বল। ভাই আমাকে বাঁচান ওর হাত থেকে। কার হাত থেকে বাঁচাবো তোকে? ওই তোরা দেখ তো বাইরে কে আছে। জি বস, দেখে আসতেছি। ওরা কিছু লোক বাইরে যায় দেখার জন্য। তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি, দেখি কে তোর কি ক্ষতি করে। ওর পিছনে তো একে পড়েছে। কি বলছিস? উনি তো মাফিয়া কিং, সবার উপরে উনি। সেটা তো আমি জানি। উনি কেন তোর পিছনে পড়েছে? না জেনে আমি ওর অস্ত্রের উপরে হাত দিয়ে ফেলেছিলাম, সেই জন্য উনি এরকমটা করেছেন। তাহলে তো তুই শেষ, আর তোর সাথে সাথে এখন তো আমাকেও মেরে ফেলবে। প্লিজ ভাই আমাকে বাঁচান। তোকে না হয় আমি এখন আশ্রয় দিলাম, কিন্তু উনি যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো আমার আর রক্ষে নেই বললেই চলে। আপনার লোক যদি না বলে তাহলে তো উনি জানতে পারবেন না। আচ্ছা তুই ভেতরে যা এখন। রিয়াজ ভিতরে চলে যায়। জাফর তো ভেবে পাচ্ছে না কি করবে বা করবে না, এইসবই ভাবতে থাকে। অন্যদিকে আকাশ সব কিছু নিয়ে ওর আস্তানায় আসে। একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন বল। আচ্ছা, আমরা ওর আস্তানায় কেন হামলা করেছি? 1 মাস আগে যে আমাদের কিছু মাল চুরি হয়েছিল তা কি ভুলে গেলি? কিন্তু এর সাথে ওর কি সম্পর্ক? ওই তো সব কিছু নিয়েছে, দেখছিস না আমাদের অস্ত্রগুলো সব ওর ওখানে ফেললাম। বুঝতে পেরেছি। তা এখন কি করবেন? বাসায় যাচ্ছি আমি, এই দিকটার খেয়াল রাখিস। ঠিক আছে। আকাশ চলে আসে। পরের দিন ইরা বের হয় সকালবেলায় হাঁটার জন্য। যেহেতু ইরার পরিচয় কেউ জানে না, সেজন্য সাধারণ মেয়েদের মতোই বের হয়ে হাঁটতে থাকে। তখন ওখানে একটা অটো দেখতে পায়। এই মামা, যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবেন তা বলেন। কথাটা বলে পিছনে ফিরে তাকায়। তখন আকাশকে দেখে ইরা ও অবাক হয়, আবার আকাশ নিজেও অবাক। আরে আপনি এখানে কেন? কেন? অন্য কেউ থাকলে বুঝি বেশি খুশি হতেন? আমি তা বলতে চাইনি, আসলে আমি বলতে চেয়েছি এত সকালে এখানে। কই এত সকাল হলো? 9টা বাজে এখন। খেয়াল করিনি। তা কোথায় যাবেন? এখন বাসায় যাব না। তাহলে যাবেন কোথায়? তোমার অটোতে উঠে ঘুরবো দুজনে। এটা আবার কেমন কথা? আমার সাথে আসতে কি সমস্যা আছে শুনি? সমস্যা তো নেই, কিন্তু আমি একটা অটো চালাই, আপনার সাথে দেখলে লোকজন কি বলবে? লোকজন কি বললো আর না বললো তা জেনে আমার কোনো কাজ নেই। তুমি যাবে কিনা সেটা আমাকে বলো। তাহলে চলুন, তা যাওয়ার আগে নাস্তা করে নিতে হবে। চলো তাহলে। এরা অটোতে বসে। তারপর ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে নামে। দুজন নাস্তা করে বের হয়। এখন বলুন যাবেন কোথায়? যেখানে নিরিবিলি জায়গা, বসা যাবে এরকম কোনো জায়গায় নিয়ে চলো। কিন্তু ওই সব জায়গায় তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরা যায়। তো কি হয়েছে, আমরাও যাব। ওইগুলো তো দেখার মতো না, ওরা বিভিন্ন। ওদের যা করার ওরা করুক, তাতে আমাদের কি? এত কথা না বলে চলো তো এখন। 45 মিনিট পরে ওরা সেই জায়গায় এসে হাজির হয়। ঢুকতেই ছেলে মেয়েদের দেখা যায় হাতে হাত রেখে একসাথে চলাফেরা করতেছে। অটো এখানে রেখে আসি। ঠিক আছে যাও। অটো রেখে এসে দেখে এরা অন্যদিকে তাকিয়ে আছে। কি দেখছেন এরকম করে? ওরা ছাতার নিচে কি করছে? আপনাকে তো আগেই বলেছি ওই জায়গা নিরিবিলি, কিন্তু খারাপ কাজও হয়। তাই বলে পাশের জনকে কি কিছুই বলবে না? সবাই তো একই নৌকার মাঝি, কে কি বলবে? তারা তো নিজেদের দেখেই কুল পায় না, অন্যের কি আর দেখবে?
তবে ব্যাপারটা কিন্তু অনেক চমৎকার। কিভাবে বুঝলেন? ওই যে ছাতার নিচে সময় কাটাচ্ছি। তাহলে চলুন সামনের দিকে হেঁটে যাই। ঠিক আছে, চলো। ওরা সামনের দিকে যেতে থাকে। দুজন দুজনের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, দুজনেই বলতে থাকে, তবে কিছু কথা সিক্রেট রেখেছে। যেমন আকাশ যে মাফিয়া সেটা লুকিয়েছে, আবার ইরার বাবা যে প্রধানমন্ত্রী ও সেটাও লুকিয়েছে। চলো ওখানে বসি। ওখানে কি বসতে হবে? হ্যাঁ, সমস্যা কি? আশেপাশে তো কেউ নেই। কিন্তু ভিতরে তো মনে হয় কেউ আছে। আরে কেউ নেই, চলো তো। ওরা দুজনে এসে বসে পড়ে, কথা বলতে থাকে। তখন ওরা নিজেরাও কারোর থাকার উপস্থিতি বুঝতে পারে। কেউ তো মনে হয় ওখানে আছে, আবার ডাকাত নয় তো? না দেখলে জানবো কি করে? তাহলে যাও, দেখে আসো। আকাশ একটু সামনে থাকা ঝোপের কাছে আসতেই কিছু একটা ঝোপের ভিতর থেকে এসে আকাশের মাথায় পড়ে। কি ব্যাপার, হঠাৎ এত অন্ধকার হয়ে গেল কেন? এরা তো হাসতেছে আকাশের এরকম অবস্থা দেখার পর। কোনোভাবেই তো হাসি থামাতে পারছে না, উঠে এসে জিনিসটা সরাই। এটা এসে পড়লো। আমি আগেই বলেছি এখানে আসবো না, তারপরেও নিয়ে আসলেন। আরে এসেছি তো একদিক দিয়ে ভালোই করেছি। কিরকম ভালো? এখানে কি কি হয় তা জানা হলো। কখনো যদি আমার ও দরকার পড়ে তোমাকে নিয়ে চলে আসবো এখানে। আমাকে নিয়ে কেন? এখন তো বুঝবে না, তখন তোমাকে আনবো, তখন ঠিকই বুঝতে পারবে। আচ্ছা, এটা এখানে রেখে অন্যদিকে বসি, ওরা ওদের কাজ করুক। কি করবে? ওখান থেকে বের হয়ে আসে। তারপর ওরা অন্য একটা জায়গায় এসে বসে। অনেকক্ষণ গল্প করতে থাকে। গল্প করতে করতে ইরা আকাশের কাঁধে মাথাটা রাখে। মাথা রেখেছি বলে উঠিয়ে দিও না। ঠিক আছে। আচ্ছা, তুমি এর আগেও এখানে কোনো মেয়ে নিয়ে কি এসেছো? এসেছি তো। ছি, তুমি ও এইসবের জন্য এসেছো? আরে আমি তো অটো চালাই, সেজন্য অনেক মেয়ে তো এখানে আসতো আমার অটোতে করে। তো এভাবে বললেই তো হতো, তুমি এমনভাবে বললে আমি তো ভেবেছিলাম। আচ্ছা বাদ দেই, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। নাম্বার কেন? 2 দিন পরে হোস্টেলে চলে যাব, তখন তো তেমন একটা দেখাও হবে না, সেই জন্য মোবাইলে কথা তো বলতে পারবো। ঠিক আছে, নিন। নাম্বার দেওয়া হয়ে যায়। এরপর ওরা দুজনে দুপুর হয়ে আসাতে ওখান থেকে বের হয়ে অটোর দিকে আসতে থাকে। তখন ওরা আমার অটোর সাথে এইগুলো কি করতেছে? আরে ওদের থামাও। আকাশ দৌড়ে আসে, তবে ততক্ষণে অটোর 12টা বাজিয়ে দেয় কিছু ছেলে এসে। ভাই, এটা কি করলেন? কই কি করলাম? আমার অটোটা এভাবে নষ্ট কেন করলেন? তোকে এখানে অটো রাখার জন্য কে বলেছে? এখানে তো আমি সব সময় অটো রাখি। এখন থেকে রাখা যাবে না, সেজন্য যা এখান থেকে। দেখুন, কাজটা কিন্তু ঠিক করেননি আপনারা। মালটা তো হেব্বি সুন্দর আছে, কোথায় পেলি এই মাল? ওই, মুখ সামলে কথা বল। না বললে কি করবি তুই? মেরে না মুখ ভেঙে দিব একদম। তোরা শুনেছিস এই মেয়ে নাকি মুখ ভেঙে দিবে? ওর হাতে মুখ ভেঙে গেলে তো সমস্যা নেই, আমার সাথে একটু আদর্শ হোক, দুটোই তো পাওয়া যাবে। খচ্চর কথাকার। তোরা একে দেখ, আমি এই কচি মালটাকে দেখতেছি। কথাটা শুনে আকাশের অনেক রাগ বেড়ে যায়। ওখানে থাকা 6টা ছেলেকে মারতে থাকে। ওদের মারতে মারতে ওখানে থাকা পানিতে ফেলে দেয়। অনেকে তো পানিতে ঝাঁপ দিয়ে চলে যায়। এরপর থেকে যদি তোদের এদিকে দেখি, জানে মেরে ফেলবো। আরে শান্ত হও, তুমি এত রেগে গেলে কি চলবে বলো? কত বড় সাহস তোমাকে নিয়ে বাজে কথা বলে। জানি তোমার অনেক খারাপ লেগেছে। আচ্ছা, যা হওয়ার হয়েছে, বাদ দাও। এই নাও চেন। এইগুলো দিয়ে আমি কি করব? এটা বিক্রি করলে 90,000-এর বেশি টাকা পাবে। একটা অটো কিনে নাও। এটা কি করে হয়? তোমার চেন দিয়ে অটো কিনবো? তোমাকে এতগুলো টাকা আমি কখন পরিশোধ করব বলো তো? তোমাকে কি বলেছি আমি টাকাগুলো পরিশোধ করতে হবে? এইগুলো পরিশোধ করতে হবে না। আমি নিতে পারবো না। যদি তুমি না নাও তাহলে কিন্তু আমি এখানে কান্না করব বলে দিলাম। কি একটা মুশকিলে পড়লাম। এখন আমাকে কোলে নাও। এখন তো পাও ঠিক আছে। নিতে বলেছি, নাও।
আজকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে টর্চার করতে পারো। ঠিক বুঝলাম না। উফ, এই ছেলে দেখি কিছুই বোঝে না। বললাম কোলে নাও আর যেভাবে ইচ্ছে সেভাবে টাচ করতে পারো। এত চেঁচানোর কি আছে? আসতে বললেই তো পারো। কতবার বলার পরও শোনোনি, সেই জন্য তো চেঁচালাম আমি। বারবার কোলে কেন ওঠাতে চাও বলো তো? কেন জানি তোমার কোলে উঠলে কেমন একটা রোমান্টিক রোমান্টিক ভাব চলে আসে। পায়ে আঘাত লেগে পাগল হয়ে গেলে নাকি? আরে কি এত ভাবছো? তুমি কোলে নিবে নাকি আমি অন্য কারো? হেই না, নিচ্ছি। কোলে নিয়ে হাঁটতে থাকি। অনেকক্ষণ হাঁটার কারণে বারবার ইরার ভার সামলাতে পারছি না। আর একটু উপরে ধরো, তাহলে আরাম পাবে। ইরা কথা মতো আরেকটু উপরে ধরে। এতে ইরা আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশকে। কিছুটা দূর এসে ইরাকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। বাসায় পৌঁছে কল দিয়ে জানিয়ে দিও। ইরা তো চলে যায়। ইরা যাওয়ার 3 মিনিট পরেই ওই ছেলেগুলো আবারও আসে ওখানে। ওই দাঁড়া। কি ব্যাপার, তোরা আবার এখানে? এসেছি তোকে মারার জন্য। আমি তোমাকে কি ক্ষতি করলাম? তুই একটু আগে যে আমাদের মেরেছিস তা কি ভুলে গেছিস? আসলে আমার হাতে তো অনেকেই মার খায়, আবার মারাও যায়। এখন কিভাবে বলবো, এত কিছু মনেই যে থাকে না। তুই তো দেখি অনেক বড় বেয়াদব। আমার লোকদের মেরেছিস আর সে কথা আমারই সামনে বলতেছিস। কিছুক্ষণ আগেও তো ওদের মেরেছি, এখন যদি তোদের মারি তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর এই বেটাকে, দেখি এখন ও কি করতে পারে। ওরা এবারও সেম ভাবে 8 জন আসে। পায়ের কাছ থেকে একটা পিস্তল বের করে, যা দেখে ছেলেগুলো কিছুটা ভয় তো পায়, কিন্তু তাও কিছু বলছে না, আবার সামনের দিকেও আসছে না। কিরে, ভয় পেয়ে গেলি? তোর কি মনে হয় খেলনা পিস্তল থেকে আমরা ভয় পাবো? তাহলে এটা খেলনা পিস্তল মনে হয়। এই বলে হাওয়াই একটা ফায়ার করে। এতে শব্দ শুনে ওদের বুঝতে বাকি রইল না যে এটা যে আসল পিস্তল ছিল। তো কি হয়েছে? এখানে আর 5টা বুলেট আছে। আমরা 8 জন, সবাই যদি একসাথে ধরি তুই পালাবি কোথায় বল? তাড়াতাড়ি। আর দাঁড়িয়ে আছিস কেন বলতো? ওই ধর এই শালাকে। ওরা আসে মারার জন্য, তবে ওদের সাথে এটা তো পেরে উঠবে না। এটা তো রিয়েল মুভি না যে চাইলেও সম্ভব। সেজন্য 5টা গুলি 5 জনের পায়ে করে, যেন ওরা আর কোনো ক্রমে আক্রমণ করতে না পারে। তোকে আজকে আমরা শেষ করে দিব। তাহলে কার জন্য অপেক্ষা করছিস? দেখি তোরা কি কি করতে পারিস। ওরা যেই মারতে আসবে তখনই ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে পুরো জায়গাটা ঘিরে দাঁড়ায়। তোদের এত বড় সাহস হয় কি করে? আমাকে কেন বলছেন? আমি কি করলাম? চোখের সামনে মারামারি করে বলছিস আমি কি করলাম? আমার কোনো দোষ নেই। সবাই তো একই রকম কথা বলে, কারটা রেখে কারটা বিশ্বাস করব? তুই বল। ওরা আমার অটো ভেঙেছে, তাই আমি ওদের মেরেছি। সেই জন্য এখন আবার ওদের নিয়ে এসেছে আমাকে মারার জন্য। ওই তোরা চুপ করে আসিস কেন? ও কি ঠিক বলেছে? না স্যার, ও মিথ্যা বলছে। স্যার, ওরা মিথ্যা বলছে। এই সবাইকে থানায় নিয়ে চল, ওখানে দেখব কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। ওদের নিয়ে যেতে যাবে তখনই একটা ছেলে কিছু টাকা বের করে পুলিশের হাতে দেয়। এই ওদের ছেড়ে দে, এদের মতো এত ভালো ছেলে এই কাজ তো কখনই করতে পারে না। তাহলে স্যার আমরা এখন আসি। ঠিক আছে, যা তোমরা। কাজটা কিন্তু ঠিক করলেন না। যদি তুই ওই টাকা দিস তাহলে তুইও যেতে পারবি। ও, তাহলে ঘুষ লাগবে? জানিস না আজকাল ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। আকাশও 500 টাকা দিয়ে চলে আসে, কেননা এর চেয়ে বেশি টাকা তো ওর কাছে থাকবে না। সেজন্য তা দিয়ে চলে আসে। এ কি অবস্থা তোর? কই কি অবস্থা? সে সকাল 8টায় বের হলি আর এখন 1টায় ফিরে এলি। লিপস্টিকগুলো কাকে খাওয়ালি? আমি জগিং করতে গিয়েছি, প্রেম করতে না, বুঝলে? তাছাড়া আমি আর 2 দিন আছি এখানে। এত তাড়াতাড়ি চলে যাবে? এখানে থাকলে সময় মতো তেমন কিছুই করে উঠতে পারি না, সেই জন্য চলে যাওয়াটা ঠিক মনে করি। যা বলার তোর বাবাকে এসে বল। কি হয়েছে? মেয়েটা আসতে না আসতেই শুরু করে দিলে? তোমার মেয়ে তো চলে যাওয়ার কথা বলছে। চলে কেন যাবে? তা ওকেই জিজ্ঞেস করো। ইরা, তোর কি কোনো সমস্যা হচ্ছে? আমার ভার্সিটি খোলা, সেই জন্য আমি চলে যাব, বুঝতে পেরেছো? তুই না বললি কয়েকটা দিন থেকে তারপরে যাবি?
7 দিন তো থাকলাম আমি। আরো কটা দিন থাক। আর 2 দিন থাকবো, এরপর আমি চলে যাব। ঠিক আছে। এদিকে ইরা তো বাসায় চলে আসে। ওই দিন তো আকাশ ঝামেলা। ভাই এত রেগে আছেন কেন? একটা পুলিশ আমার থেকে ঘুষ খেল। আর আপনি তাকে ঘুষও দিয়ে দিলেন? সব জায়গায় পরিচয় দিলে তো ঝামেলা। তো এখন কি করবেন? রিয়াজের কোনো খবর কি পেয়েছিস? ওর খবর নেওয়ার জন্য তো আমি কাউকে বলিনি। খোঁজ নেওয়া শুরু করো। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। কিছুক্ষণ পরে আচ্ছা রিয়াজ, তুই একে ঠিক কতগুলো অস্ত্র সরিয়েছিস? কেন বলো তো? তোকে খোঁজার জন্য কিন্তু সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছে। কি বলছিস? এখন তাহলে কি করব? সবচেয়ে ভালো হবে তুই ওনার কাছে এসে ক্ষমা চেয়ে নে। উনি তো আমাকে কখনো ক্ষমা করবেন না। কেন বলতো? আমি যখন ওনার মালগুলো নিয়ে আসি তখন ওনাকে উল্টা অনেকগুলো থাপ্পড় মেরে এসেছি। কি বলিস? ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো। 1 মাস আগে। আজকে আমরা একটা জায়গায় হামলা করতে যাব। কোথায় যাবেন বস? একটা জায়গা দিয়ে কিছু অস্ত্র আসবে, সেগুলো নিয়ে আসব। কিন্তু আমাদের কাছে তো এমনিতে অস্ত্র অনেক কম আছে। তা তো আমরা জানি, সেই জন্য ওই অস্ত্রগুলো নেওয়ার জন্যই আমরা যাব। আবার ধরা খেয়ে যাব না তো? আমরা তো যাব 15 জন মিলে। তাহলে তো ভালোই হবে। তা আর বলতে। অন্যদিকে আকাশ একটা ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে ফিরছিল। ওর সাথে তেমন কেউই ছিল না। ট্রাক নিয়ে আসার সময় রাস্তায় বড় দেখে 2টা গাছের টুকরো এনে রাখা হয়, যেন কোনো গাড়ি যেতে না পারে। তাহলে এই ব্যাপার। কিন্তু আশেপাশে তো কেউই নেই। গাড়ি থেকে নেমে চারিদিকে দেখতে থাকে। তখনই ওখানে রিয়াজ বের হয়ে আসে কোথা থেকে যেন। তুই কে? আমি কে তা তোর জেনে কি কাজ? আমার পথ আটকে দাঁড়িয়ে আছিস, সেজন্য আমি জিজ্ঞেস করব না তো কে করবে? তোর সাথে পটর পটর করার কোনো ইচ্ছে নেই আমার। কি জন্য পথ আটকে রেখেছিস তা বল আমাকে। তোর কাছে যা কিছু আছে সবকিছু আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা এক্ষুনি। তুই মনে হয় আমার পরিচয় এখনো জানিস না। আমি কে তা যদি জানতে পারতি তাহলে এই কথাটা তুই বলতি না। আমি তো জানতেও চাই না। আমি এসেছি মাল নেওয়ার জন্য, মাল নিয়ে চলে যাব। তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিসনি। যা করেছি ঠিক করেছি। তুই কে তা জেনে আমার কোনো কাজ নেই। তোর চেয়ে বড় বড় লোকেরা আমার কাছে আছে। তুই এখন মালগুলো দিয়ে ভালোভাবেই কেটে পড় এখান থেকে। তোকে আমি দেখে নেব। যখন দেখাবি তখন দেখব কি করতে পারিস। যদি বেশি পাকনামি করিস তাহলে তোর কি অবস্থা করব আমি নিজেও চাই না। সেই জন্য ভালো ভালো কেটে পড় এখান থেকে। আমি আবারও বলছি, তোরা কিন্তু ভুল করছিস অনেক বেশি। ওই তুই যাবি এখান থেকে নাকি এখানে তোকে মারা শুরু করব? ঠিক আছে, তবে এই শোধ আমি কিন্তু তুলব, মনে রাখিস। দেখা যাবে কি করতে পারিস। ওখান থেকে নেমে দাঁড়ায় রিয়াজ গাড়িতে বসে। এই যে 500 টাকা, কোনো অটো আসলে সেটা নিয়ে চলে যাস। তারপর যদি তোকে আমি কখনো আমার সামনে দেখি তোকে তখনই আমি মেরে ফেলবো। ঠিক আছে, তোকে যখন আমি সামনে পাবো তখন তোর কি অবস্থা করব তা আমি নিজেও জানি না। ওই তোরা উঠে পড় গাড়িতে। রিয়াজের লোকেরা গাড়িতে উঠলে ওরা চলে যায়। তারপর আকাশ আবিরকে বল দিয়ে ওখানে আসতে বলে। 1 মাস আগের কাহিনী তো জানলেন, এখন কি চলছে তা আমরা চলুন জেনে আসি। তুই শালা তো অনেক বড় একটা ঝামেলা করে এসেছিস। এখন কি করব আমি? কিভাবে বের হব এই ঝামেলা থেকে? তুই যদি ছোটখাটো বা আর একটু বড় লেভেলের কারোর সাথে ঝামেলা করতি তাহলে তোকে আমি কথা বলে সেভ করতে পারতাম। কিন্তু তুই তো পুরো দেশটার মাফিয়া কিং এর সাথে ঝামেলা করেছিস। তোকে এখন বাঁচানো মানে নিজে মারা যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, কোনোভাবে আমাকে বিদেশে পাঠানো যাবে না? ওনার মোট 15টা মাফিয়া দেশের সাথে ওনার কথাবার্তা। তুই ওই সব দেশে গেলে ও তোকে বাঁচানো সম্ভব না। তাহলে এখন কি উপায়? তুই আমার আস্তানায় থাক, তাহলে তুই বাঁচতে পারবি। কিন্তু কতদিন এভাবে থাকবো? যতদিন পর্যন্ত সবকিছু ঠিক না হবে ততদিন পর্যন্ত। ঠিক আছে, তাই করব। এই দিকটা তো ঠিক হয়। এখন দেখি সামনে কি কি হচ্ছে। পরের দিন। বস, রিয়াজের কোনো খোঁজ খবরই তো পাচ্ছি না। কোথায় যেতে পারে? ওকে আমাদের লোকেরা সব জায়গায় খুঁজে দেখেছে। আচ্ছা, রিয়াজের সাথে সম্পর্ক ভালো আছে কার কার? কেন বলুন তো? হয়তো ওদের কাছে যেতে পারে। আমি খোঁজ নিয়ে দেখতেছি তাহলে। ঠিক আছে। বিকেলের দিকে এরা আকাশকে কল দেয়। কি করো? এই তো বাসায় ফিরছিলাম। আচ্ছা,
কিছুটা পরে দেখা করতে পারবে? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। সমস্যা নেই, আমি কাল হোস্টেলে চলে যাব। আচ্ছা, আসতেছি আমি। কিছুক্ষণ পরে চলে আসি পার্কের সামনে। এতক্ষণ লাগলো আসতে? কাজ ছিল, সেজন্য আসতে লেট হলো। তাই বলে এতক্ষণ? আচ্ছা, কি বলবা বলো আমাকে? আমাকে একটু জড়িয়ে ধরে কোলে নিয়ে হাঁটবে? এটা আবার কেমন কথা? আমি হোস্টেলে যাওয়ার পরে তোমার সাথে ঠিকমতো দেখা করতে পারবো না, সেই জন্য আজকে দেখা করলাম। ও আচ্ছা, তাই বলো। আসো তাহলে। কেয়ার করার ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। অনেকটা সময় ধরে ওরা অনেক বেশি মজা করতে থাকে। রাত 10টা হয়ে যায়। তুমি কি যাবে না বাসায়? আর একটু থাকি আমি। আচ্ছা, থাকো তাহলে। ঠিক আছে। এখন হয়তো আপনারা ভাবছেন ওদের মধ্যে রিলেশন কখন শুরু হলো। আসলে রিলেশন এখনও শুরু হয়নি ওদের মধ্যে, তবে হতে পারে কিছুক্ষণ পরে। ইরাকে একটা সিএনজিতে উঠিয়ে দেয়, তারপর পাঠিয়ে দেয়। রাতে ইরা মেসেজ করে কথা বলতে থাকে। পরের দিন ইরা চলে যায় হোস্টেলে। 3 দিন পরে রিয়াজের খোঁজ পেয়েছে। কোথায় আছে ওই রিয়াজের বাচ্চা? রিয়াজ তো জাফরের কাছে। কোন জাফর? ওই যে সমুদ্রের কাছে যে থাকে। ওকে এখানে ডেকে আনো। ঠিক আছে। 1 ঘন্টা পর জাফর আসে আকাশের কাছে। ভাই আমাকে ডেকেছেন? ডেকেছি। বসো এখানে। জি ভাই, বলুন। তা রিয়াজ কি তোমার কাছে? জি ভাই। তুই কি জানিস না আমি যে ওকে খুঁজতেছি? বিশ্বাস করুন ভাই, আমি জানতাম না। ও আচ্ছা, তা এখন তো জেনেছিস। জি ভাই, জেনেছি। আবির, ওর সাথে যাও। জি ভাই, কিন্তু ওখানে আমার কি কাজ? রিয়াজকে মেরে আসবে আর জাফর সাহায্য করবে তোকে। কি জাফর, করবে তো সাহায্য? জি ভাই, অবশ্যই করব। আবির, যাও তাহলে। ওরাও রওনা দেয়। এখন কিছুক্ষণ পরে ওরা আস্তানায় চলে আসে জাফরকে দেখে। কিরে, কোথায় ছিলি? পিছনে তাকিয়ে অন্য কাউকে দেখে। এই ছেলেটা কে? ওর কথা পরে বলবো তোকে, তুই এখানে বস। রিয়াজ বসতে যাবে, তারপর আগেই আবির গুলি করে দেয় রিয়াজকে। এতে রিয়াজ তো যন্ত্রণায় ছটফট করতে থাকে। বন্ধু, তোর সামনে এভাবে আমাকে গুলি করলো, তুই কিছু বললি না? ও যা বলার পরে বলবে। এখন তুই উপরে গিয়ে অন্য কাউকে জিজ্ঞেস করে দেখিস। এ বলে আরও কয়েকটা গুলি করতে থাকে। রিয়াজ মারা যায়, কিন্তু জাফর চাইলেও কোনো কিছু করতে পারছে না। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া আর কোনো পথ নেই ওর কাছে। রিয়াজকে মারা শেষ হলে দেখো জাফর, আমি জানি তুমি যে ওকে তোমার কাছে লুকিয়ে রেখেছ, আর বস নিজেও জানে, তাও তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। এরকমটা আর হবে না। ওকে বাঁচিয়ে রাখতো, কিন্তু অনেক বেশি বেয়াদবি করে ফেলেছে। ও তো বসকে মারার হুমকিও দিয়েছে। সবকিছু আমাকে আজকে বলেছিল। আচ্ছা, আমি আসি এখন। লাশ যা করার করে নিও। ঠিক আছে। ওখান থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে এরাও ওই হোস্টেলে চলে আসে। এসে নিচে সব কিছু গুছিয়ে নেয়, তারপর কল দেয় আকাশকে। কি করো? এই তো বসে আছি। দেখা করতে পারবে? তুমি না হোস্টেলে? হোস্টেল হয়েছে তো কি হয়েছে? বের হতে পারবে কি? পারবো, তুমি আসো। 30 মিনিট পর ইরার হোস্টেলের সামনে। ইরা লুকিয়ে বের হয় দেওয়াল টপকে। তখনই সিকিউরিটি দেখে ওখানে আসে। ওই তুমি দেওয়াল টপকে কোথায় যাচ্ছ? কথাটা শুনে ইরা পিছনে তাকায়। তাকিয়ে সিকিউরিটিকে দেখে অবাক হয়। আরে আঙ্কেল, আপনিও ঘুমাননি? আগে বলো, এত রাতে কার সাথে দেখা করার জন্য যাচ্ছ? কই আঙ্কেল, কারোর সাথে না তো। মিথ্যে কেন বলো? যদি সত্যিটা না বলো, তোমার প্রিন্সিপাল স্যারের কাছে বলে দেব। কাকে কি বলবেন? কথাটা বলতে বলতেই আকাশও ওখানে আসে। ইরা তাকায়, সাথে সিকিউরিটিও। সিকিউরিটি তো আকাশকে দেখেই চিনতে পারে, সেজন্য অনেকটা ভয় পায়। ভাই, আপনি এখানে? ওকে নিতে এসেছি। নিয়ে যাব কি? নিয়ে যাবেন মানে? অবশ্যই নিয়ে যাবেন। আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। এরপর থেকে ওকে চিনে রাখবে। আমি যখন ডাকবো, ইরা তুমি বের হয়ে আসিও। কিন্তু আঙ্কেল, কি যেতে দিবে? তোমার যখন ইচ্ছে হবে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছেন আঙ্কেল? যদি বলেন আমার রুমটাই আপনাদের দিয়ে দিব কয়েক ঘন্টার জন্য।
আরে ওসব লাগবে না, আমরা কিছুক্ষণ ঘুরে চলে আসবো। ইরা, চলো তাহলে। চলো তাহলে। ওরা দুজনে বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পরে ওরা একটা লেকের পাড় দিয়ে হাঁটতে থাকে। চারিদিকে নিস্তব্ধ কোলাহল, কোথাও কোনো শব্দ নেই বললেই চলে। দুজন একজন আরেকজনের হাত ধরে হাঁটতে থাকে। আচ্ছা, একটা কথা বলো তো, সিকিউরিটি তোমাকে দেখে এত ভয় কেন পেল? তা আমি কি করে বলবো? মনে হলো তোমাকে অনেক বেশি চেনে। হয়তো প্রথমে ভূত ভেবে ভয় পেয়েছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলো। সে কখন থেকে তো বলেই আসছি। এরা এরপর কিছু বলতে যাবে, তখনই কিছু ছেলে ওখানে আসে। বাহ, এত রাতে একটা মেয়েকে নিয়ে এভাবে হাঁটতেছিস, ব্যাপারটা কি? হোটেল কি লাগবে? কি আবুল তাবুল বলছেন? আমরা আবল তাবল বলছি? তোরা এভাবে ছেলে নিয়ে লেকের ধারে আকাম। বাকিটা বলার আগেই ওই ছেলেকে কয়েকটা ঘুষি মেরে দেয়। এতে বাকিরা আসে মারার জন্য, ওদেরও মারতে থাকে। কিছুক্ষণ মার খাওয়ার পরে ওরা চলে যায়। কি দরকার ছিল ঝামেলা করার? ওরা এমনিতেও ভালো না। তুমি কি ওদের চেনো? এইদিকে আড্ডা দেয়, সাথে আমাদের বিরক্ত করত যখন বান্ধবীদের সাথে করে নিয়ে আসতাম। তাহলে ওদের তো একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। কি ভাবছো শুনি? আমাদের এখান থেকে যাওয়া দরকার। এখানে তো ভালোই লাগছে। ওই ছেলেগুলো যে কোনো সময় চলে আসতে পারে এইদিকে। আরে আসবে না ওরা? চলে আসবে, তুমি চলো এখান থেকে। এই দিকটা থেকে উঠে অন্যদিকে ওরা চলে যায়। ওরা যাওয়ার পরই ছেলেগুলো আরও কিছু লোক নিয়ে আসে, কিন্তু ওদের ফেলে না। ইস, শালারা পালিয়ে গেছে এখান থেকে। যদি ধরতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম। ইরার আকাশ হাঁটতে থাকে। তখন রাত হয়ে যায় 4টা। এবার আমি ফিরে যাই। তোমাকে গেট পর্যন্ত দিয়ে আসি তাহলে। মুখটা এইদিকে আনো। মুখ নিয়ে আসলে আকাশকে কয়েকটা চুমু দেয়, তারপর একটা হাসি দিয়ে ওখান থেকে চলে আসে হোস্টেলের সামনে। যাই তাহলে, তুমিও সাবধানে যেও। আচ্ছা যাও, আমিও যাচ্ছি। ওখান থেকে ফেরার সময় ছেলেগুলোকে ওই লেকের পাড়ে বসে থাকতে দেখে। কোনো কিছু না বলে চলে আসে, কারণ এরা এখন সংখ্যায় অনেক। তারপর আকাশের কাছে কোনো হাতিয়ারও নেই, সেজন্য বাসে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আবির, কোথায় তুই? জি ভাই বলুন। এই ঠিকানায় যাবি। যদি কিছু ছেলেকে একসাথে জড়ো হয়ে বসে থাকতে দেখিস, মানে মাফিয়ার মতো, তাহলে আমাকে ভিডিও কল দিয়ে দেখাবি। আমি ঠিক বুঝলাম না। আবিরকে সবটা বুঝিয়ে দেয়। আবির তো 5 জন লোক সাথে 5টা পিস্তল নিয়ে বেরিয়ে পড়ে সেখানে। ওখানে এসে ভিডিও কল দিয়ে দেখাতে থাকে সব কিছু। তখন ওই ছেলেগুলোকে দেখতে পাই সেখানে। এরাই সে ছেলে, নিয়ে আয় এখানে। ঠিক আছে। ওদের কাছে আসে। ছেলেগুলো এবার খেয়াল করে ওদের দিকেই আসতেছে। ওই, কি চাস তোরা? মাথাটা দরকার ফুটবল খেলার জন্য। মাথা দিয়ে কেউ ফুটবল খেলে নাকি? কেউ না খেললেও আমি মাঝে মাঝে। তো কার মাথা লাগবে? আপাতত তোর মাথাটা আমার হলেই চলবে। তোর দিকে অনেক সাহস। আমার সাহস একটু বরাবরই বেশি। আমার সাথে দেখেছিস 10টা আছে ছেলে। আমাদের কোমরের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবি। ছেলেটি কোমরে তাকিয়ে পিস্তল দেখে ঢোক গিলতে থাকে, কেননা পিস্তল দেখে অনেকে ভয় পেয়েছে সেজন্য। এদের নিয়ে চল এখান থেকে। ভাই, আমাদের দোষ কি? তোদের কি দোষ তা আমি নিজেও জানি না। তোদের নিয়ে যেতে বলেছে সেই জন্য নিয়ে যাচ্ছে, বাকিটা উনিই বুঝে নিবে। প্লিজ ভাই, আমাদের ছেড়ে দিন, আমরা এমনটা আর করব না। এখন তো সম্ভব না, আগে চল আমার সাথে, দেখি উনি কি বলে, তারপর তো ঠিক করব বাকিটা। এই তোরা ওকে নিয়ে চল। ওদের নিয়ে আসা হলে আকাশের সামনে দেখে তো ওরা অবাক হয়, সাথে ভয়ও পায়। একটা কাজ কর, এদের দুইটা চোখ অন্ধ করে দে, যেন কোনো মেয়ের দিকে ওরা আর তাকাতে না পারে। বিশ্বাস করুন ভাই, আমরা আর কোনো মেয়ের দিকে তাকাবো না। প্লিজ ভাই, আমাদের মাফ করে দিন, প্লিজ ভাই। ঠিক আছে, মাফ করে দিলাম। তবে যদি তোদের আবারও সেম কাজ করতে দেখেছি, তাহলে ওখানেই তোরা মারা পড়ে যাবি, কথাটা মনে রাখিস। আপনি একবার ক্ষমা করে দিলে আমরা আর কখনো এরকমটা করব না, কথা দিলাম। ঠিক আছে, যা এখন। ওরা চলে যায়। বিকেলে আকাশ আবারও অটো চালিয়ে রফিক চৌধুরী বাসার সামনে আসে। গেট খুলে দাও। ওই তোর সাহস তো কম না। আমার অপরাধ কি? অপরাধ তো আছে,
তুই সামান্য একটা অটো ড্রাইভার হয়ে এখানে ঢুকতে চাস, সেজন্য তোর সাহস দেখে কিছুটা অবাক হচ্ছি। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নয়তো গুলি করে মেরে ফেলবো। তুমি আমাকে তো চিনো না, সেজন্য এই কথাটা বলতেছ। যদি চিনতে পারতে তাহলে বলতে না। আর যাই হোক, সেসব কথা এখন তাহলে আমাকে ঢুকতে দিবেন না, তাই তো? ওই ছেলে এক কথা এতবার জিজ্ঞাসা করো কেন? বললাম না এখান থেকে যেতে। ঠিক আছে, আমি রফিক চৌধুরীকে নিচে আসতে বলেছি। তোর মতো একটা অটোওয়ালার কথা যেখানে আমি শুনি না, সেখানে ওনার কথা তো বাদেই দিলাম। ফোন বের করে রফিক চৌধুরীকে কল দেয়। কিছুক্ষণের ভিতরে রফিক চৌধুরী গেটের দিকে দৌড়ে আসে। ওনার দৌড় দেখে সিকিউরিটি আর বডিগার্ডও দৌড়াতে থাকে গেটের সামনে এসে। তাড়াতাড়ি করে গেট খুলো। গেট খুলে দিলে আকাশ ভিতরে আসে। এতে সিকিউরিটি তো অবাক হয়। তোমাকে কিছু বললাম না, চলুন, আপনার সাথে কথা আছে। হ্যাঁ চলো ওইদিকে যাই। ভিতরে এসে কথা বলতে থাকে। তখন আকাশ, তোমার কি দরকার রাজনীতিতে আসার? কেন আসলে? কি সমস্যা আছে? সমস্যা বলতে নেই, আবার আছেও কিছুটা। কিরকম সমস্যা? তুমি একজন মাফিয়া কিং, তোমাকে রাজনীতিতে আনা মানে জনগণ আরও অন্য সব দলের লোকেরা নানাভাবে নানা কথা বলবে। এটা বলাটা স্বাভাবিক। সেজন্যই বললাম, তুমি যেভাবে আসো সেভাবেই তো অনেক ভালো আছো। শুধু শুধু রাজনীতিতে এসে কেন লাভ হবে না তোমার? ব্যাপারটা যখন বলেছেন, তখন আমি অন্য একজনকে জিজ্ঞেস করে নিব। কি জিজ্ঞেস করবে আর কাকে জিজ্ঞেস করবে? যাকেই জিজ্ঞেস করি। তাছাড়া ও যদি বলে আমাকে রাজনীতি করতে, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। কে সে? কে আবার? আমার হবু বউ। তুমি মেয়ে, ও ঠিক করে ফেলেছো। তা আর বলতে, দাঁড়ান ওকে একটা কল দেই। ঠিক আছে দাও তাহলে। সেজন্য ইরাকে কল দেয়। তারপর কথা বলতে থাকে। তো মূল কথাটা বলো। এভাবে রাজনৈতিকের মতো আলাপ আমার ভালো লাগে না। আচ্ছা, আমি যদি রাজনীতিতে আসি, এতে তোমার কোনো আপত্তি আছে কি? অনেক আপত্তি। কেন? কেন কেন? তারা কি করলো? রাজনৈতিক লোককে আমি দুই চোখেও দেখতে পারি না। আমি তো ভেবেছিলাম। যা ভেবেছো এর মধ্যেই থাকো, বেশি কথা বলতে বলিনি। আচ্ছা, তুমি যখন বলছো তখন আর নাই করলাম। আচ্ছা, একটু পরে ক্লাসে যাব। ঠিক আছে, যাও। কল কেটে দেয়। রফিক চৌধুরী তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে আকাশ কি বলে তা জানার জন্য। সেজন্য চুপ করে আছে। কি বললো? বললো রাজনীতিতে যেন না আসি আমি। আমি তো আগেই বলেছি এখানে এসে কোনো কাজ নেই তোমার। ঠিক আছে, চলি তাহলে। আচ্ছা যাও তাহলে। বের হয়ে আসে। রফিক চৌধুরীও একটু হাঁপ ছেড়ে বাঁচল। অটো নিয়ে আকাশ আবারও বেরিয়ে পড়ে রাস্তার দিকে। এই অটো চালানোর আরও কিছু কারণও কিন্তু আছে। সেসব কারণ গল্পের সাথে থাকলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। সামনে যাওয়ার পরে কিছু ছেলেকে দেখতে পাই। ওরা দুইটা মেয়ের সাথে বাজেভাবে আচরণ করে যাচ্ছে, তাই ওখানে আসে। কি ভাই, সমস্যা কি তোমাদের? আমাদের তো কোনো সমস্যা নেই। তোর যদি সমস্যা থাকে তাহলে তুই চলে যা এখান থেকে। কিন্তু একা যাওয়ার জন্য তো আসিনি আমি। মানে কি তাহলে? তোরা এখান থেকে যাবি এখন? যদি না যাই তখন কি করবি? তোদের এক এক করে মারবো আমি। এই অটো ড্রাইভার বলে কি ওনাকে আমাদের মারবে? কেন, তোদের কি কোনোভাবে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে কি? উল্টো এখন তোকে যেভাবে মারবো আমরা, তুই নিজেই নিজের চেহারা ভুলে যাবি। ও তাই নাকি? তোরা এত কিছু পারবি করতে? পারবো তো। তাহলে চল আমরা একটু মারামারি করি। তোরা তো কয়েকটা দিন মারামারি করিসনি, ওকে দিয়ে সেটা করে নে তাহলে। এরপর ওরা আসে মারামারি করার জন্য। একে একে ওরা মারতে আসে, কিন্তু ওরা পেরে ওঠে না আকাশের সাথে। সেজন্য অনেক মাইর খায়। মাইর খেয়ে ওরা পড়ে আছে। তা তোদের হয়েছে নাকি আরও মারতে হবে? প্লিজ ভাই, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম। তবে এরপর থেকে যেন তোদের এই দিকের আশেপাশেও না দেখি আমি। জি ভাই, পাবেন না, আর আমাদের মারবেন না। ঠিক আছে, যা তাহলে এখান থেকে। ওরা চলে যায়। কিছুক্ষণ পর ওখান থেকে অটো নিয়ে চলে আসে। বিকালের দিকে জাফরর লোকেদের সাথে বসে বসে আলাপ করছে। তখন এখন কি করবেন বস? কাল কিছু মাল আসবে, সেগুলো আনতে যাব। আর কিছু মাল একে বসের জন্য পাঠাতে হবে।
বস, ওনাকে মাল দিলে আমরা চলবো কি করে? উনি হচ্ছে এই দেশের মাফিয়া কিং, ওনার সাথে আমরা পেরে উঠবো না। ওনার ক্ষমতা না থাকলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। এখন তাহলে কি করবেন? কি করব? ওটাই একমাত্র এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যা করার ভেবে চিন্তে করতে হবে। কি করা যায় বলতো? আপনি বরং একে থেকে আলাদা হয়ে যান। তোর কি মাথা ঠিক আছে? ওনার থেকে যদি আলাদা হয়ে যায় আমি, তাহলে উনি কি আমাকে বাঁচিয়ে রাখবে? ওনাকে এই ব্যাপারে তেমন কিছু জানতে দেওয়া চলবে না। এটা ঠিক বলেছিস। ওনাকে কোনো কিছু জানতে না দিয়ে আমরা আমাদের মতো করে যাব। জি বস, এটাই ভালো হবে। যদি উনি জিজ্ঞেস করে, বলবো এখন আর আগের মতো কোনো কিছুই নেই। যদি ধরা পড়ে যায় তাহলে জানি না শেষ রক্ষা আর হবে কিনা। ঠিক আছে বস, তবে আমাদের সব কিছু সাবধানে করতে হবে। তাহলে চলুন এখন মালগুলো নিয়ে আসি। এরা মাল আনতে চলে যায়। এখন দেখি অন্যদিকে কি করা যায়। কিছুক্ষণ পরে আবির, আবির, জি ভাই বলেন। জাফরের তো আজকে মাল আসার কথা ছিল। হ্যাঁ, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। তা আমাদেরগুলো কবে পাঠাবে? এই তো আজকে নামলে কালকে পাঠাবে। তাহলে একটা কাজ করো, কি কাজ বলেন? এখন যাও ওদের আস্তানায়, ওখান থেকে অস্ত্রগুলো নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি তাহলে। সাথে করে 2 থেকে 3 জন নিয়ে যাও। ঠিক আছে। কিছুক্ষণ পরে আবির লোকজন নিয়ে চলে আসে ওখান থেকে জাফরের ওখানে। আরে আপনারা? ভাই পাঠালো। কিন্তু আজকে তো মাত্র মালগুলো নামিয়ে গোডাউনে এনে রাখলাম। আপনাদের তো কাল পাঠানোর কথা। জানি আমরা, কিন্তু ভাই বললো আজকে নিয়ে আসার জন্য। ভাই যখন বলেছে তখন তো আসতেই হবে। দাঁড়ান, আমি সব কিছু নিয়ে আসতেছি। ঠিক আছে, ওদের কাছে দিয়ে দিও, আমি বাইরে আছি। ঠিক আছে, যান আপনি। কিছুক্ষণ পরে কিছু মালামাল দিয়ে দেয় ওদের কাছে। ওরা সেগুলো নিয়ে চলে আসে ওখান থেকে। তখন দেখেছেন ভাই, কি হলো এটা? আসতে না আসতে ওরা এসে নিয়ে গেল সব কিছু। সেটাই তো দেখতেছি। কিন্তু বস, এখন কি করবেন ভাবছেন? ভাবছি এবার একা যা করার করব। এটাই ভালো হবে। কিন্তু তার জন্য আগে অনেকের সাপোর্ট লাগবে। সাপোর্ট কেন লাগবে? নয়তো আমরা তো একা একা এত কিছু পারবো না ঠিক করতে। তাহলে বস কি করা যায়? তুই আরো 3 থেকে 4টা মাফিয়ার লোকের সাথে কথা বলে দেখ। আচ্ছা, আমি তাদের নিয়ে আসতেছি। ঠিক আছে। কিছুক্ষণ পর জাফর আরও কিছু লোকের সাথে কথা বলতে থাকে। তখন কথা বলতে বলতে ওদের সাথে বাকি কথাগুলো শেষ করে নেয় একটু পরে। কি বুঝলি? বস, এটা তো অনেকটা ভীতু স্বভাবের। ভীতু হলেই তো ভালো, তাহলে আমি ওদের উপরে রাজত্ব করব। এটা কিন্তু ঠিক বলেছেন আপনি। এখন কি করা যায়? ওদের আমার দলে রেখে আগে সবটা বুঝিয়ে দেই। ওদের তো নিজেদেরই আস্তানা আছে। তাহলে আর কি করব? আরেকটা কাজ করা যেতে পারে। কি কাজ? আমরা বরং ওদের আস্তানাগুলো দেখে আসি। ওদের আস্তানা দেখে আমাদের কি কাজ? তাহলে তো বলতে পারবো কার কত ক্ষমতা আছে। কথাটা কিন্তু ঠিক বলেছিস। তাহলে বস, কালকে না হয় যাব। ঠিক আছে। পরের দিন জাফর সবগুলো লোকের আস্তানেই গুলো এক এক করে দেখে আসতে থাকে। তখন ওদের অনেক ভালো লাগে ওদের আস্তানাগুলো। তোমাদের আস্তানাগুলো আমার অনেক ভালো লেগেছে। আশা করি তোমরা এইসব কিছু ধরে রাখতে পারবে। কাল থেকে তোমাদের যা কিছু লাগবে সব কিছু আমি তোমাদের দিব। জি বস, তাহলে তো কোনো কথাই নেই। কি বলেন আপনারা? অন্য সব মাফিয়ার লোকেরাও সাড়া দেয় কথাগুলোর মধ্যে। জাফরও খুশি হয়ে চলে আসে ওখান থেকে কিছুক্ষণ পরে। বস, একটা কথা কানে এসেছে। কি কথা? জাফর নতুন করে 4 থেকে 5 জন মাফিয়ার লোকেরা সাথে কি যেন আলোচনা করেছিল। কিরকম আলোচনা? ও নাকি আলাদা দল গঠন করতে চায় ওদের নিয়ে। হেতে তো ভালো। কিভাবে ভালো? ওর আন্ডারে যারা কাজ করবে তারা তো আমার আন্ডারেও চলে আসবে। সেটা কিভাবে? জাফর তো আমার হয়ে কাজ করে। হ্যাঁ করে, কিন্তু এতে যখন জাফর আমার হয়ে কাজ করে তখন ওর আন্ডারে যারাই কাজ করে না কেন ওরা তো আমার লোক হয়ে যাবে। কিন্তু এখানে ব্যাপারটা অন্য কিছু। আমারও একটু খটকা লাগতেছে। ও আমাকে কোনো কিছু না জানিয়ে এরকমভাবে দল গঠন করেছে। আমার তো মনে হয় এর ভেতরে কোনো না কোনো কিছু অবশ্যই আছে বস। খোঁজ খবর নিতে থাক। জি বস, তা তো নিবই। আবিরও খোঁজ নেওয়া শুরু করে দেয় কিছুক্ষণ পরে।
আবির, আমি একটু বের হলাম। কোথায় যাবেন? কাজ আছে কিছুটা। ওদের উপরে নজর কিন্তু অবশ্যই রাখবে। সেটা আমি ঠিকই রেখেছি, আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। বের হয়ে চলে আসে ওখান থেকে রফিক চৌধুরীর বাসায়। কি ব্যাপার আকাশ, কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা না। ইদানিং আমার অস্ত্রের উপরে কাদের যেন নজর পড়েছে। কি বলো? পুলিশ তো কিছুই করছে না, তাছাড়া তোমার ভয়ে তো কেউ কিছু বলারও সাহসও পাচ্ছে না। সে কথা আমি জানি, কিন্তু কয়েকটা দিন ধরে আমার মনে হচ্ছে কেউ এরকমটা করতেছে। তুমি খোঁজ নিয়েও দেখো কারা সে ব্যক্তি। সেটা তো আমি নিবই, তবে যদি পুলিশ বা অন্য কিছুর এর মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে সমস্যা নেই, তুমি খোঁজ নিয়ে আগে দেখো কি হয়। ঠিক আছে, চলি তাহলে। ওখান থেকে বের হয়ে আসি 2 দিন পরে। বস বস, আমাদের যে গোডাউনে মাল রাখতাম ওখান থেকে কিছু মাল কেউ নিয়ে গেছে। ওখানে তো সিসিটিভি ছিল, তা ওটা ফুটেজ নিয়ে আসো। ওই পেন ড্রাইভে রাখা আছে। তাহলে দেখা শুরু করি আমি। জি বস, তাই করুন। ভিডিও দেখে আকাশ আবির ওরা দুজনেই অবাক হয়। কেন অবাক হয় তা আপনারা পরে জানতে পারবেন। এখন চলুন এরপর কি হয় তা আমরা জেনে আসি। তাহলে বস, এখন কি করবেন ভাবছেন? আমিও দেখি কতদূর এরা যেতে পারে। কিন্তু এইভাবে ওদের সুযোগ দেওয়াটা কি ঠিক হচ্ছে? সুযোগ দেই। একটা কাজ করো। কি কাজ বলেন? ওই গোডাউন থেকে আসল অস্ত্রগুলো সরিয়ে নিয়ে নকল অস্ত্র রাখার ব্যবস্থা করো। কিন্তু নকল পাবো কোথায়? আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি তাহলে বাকি দিকটা দেখতেছি। 3 দিন পর আকাশ আসল সবগুলো অস্ত্র সরিয়ে নিয়ে ওখানে নকল সব অস্ত্র রেখে দেয়। যারা চুরি করতে এসেছিল ওরা সবাই ওইগুলোই নিয়ে চলে যায়। বস, এতে আমাদের লাভ কি? লাভ তো কিছুটা আছে। কিরকম লাভ? যারা অস্ত্রগুলো নিয়ে গেছে তারা মনে করবে আমাদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই, সেজন্য ওরা একটা হামলার প্রস্তুতি নেবে। হামলা করলে তো বিপদ। নকল অস্ত্র দিয়ে হামলা করলে কোনো লাভই হবে না, বুঝেছিস? এখন বুঝতে পেরেছি। তাই ঠিক হলো কেউ একজন অস্ত্রগুলো একের পর এক সরাতে থাকে। এভাবেই দিন পার হয়ে যায়। পুরো গোডাউন এখন অনেকটা খালি হয়ে যায়। ভাই, গোডাউন তো এখন খালির দিকে। তাহলে দেখবে 2 থেকে 3 দিনের ভেতরে হামলা হবে। আমরা যখন সবটা জানি তখন নিজেরাই তো চাইলে হামলা করতে পারি। ওদের বুঝতে দেওয়া যাবে না। ওরা যখন আসবে তখনই ব্যবস্থা নিব। ঠিক আছে, কিন্তু ওরা যা করেছে তার জন্য ওদের কিন্তু কাউকে বাঁচিয়ে রাখা চলবে না। চিন্তা করো না, ওদের কাউকেই বাঁচিয়ে রাখবো না। রাতের বেলায় ইরা আবার দেখা করার জন্য আকাশকে কল দেয়। সেজন্য আবারও বরাবরের মতো আসে। কি ব্যাপার, এবার 5 দিন পরে দেখা করতে চাইলে? অনেক দিন হলো দেখা হলো না, সেই জন্য ভাবলাম দেখা করি। চলো ওই দিকে যাই। ঠিক আছে, চলো। ওরা আবারও সেই লেকের পাড়ে যায়। ওই রাতে এবার ছেলে নয় বরং কিছু পুলিশ ওদের কাছে আসে। কি ব্যাপার, এত রাতে তোমরা এখানে কেন? এই তো একটু হাঁটতে বের হলাম। সাথে মেয়েটাকে? আমার গার্লফ্রেন্ড হয়। তাহলে হোটেলে না নিয়ে এভাবে লেকে এনে পরিবেশ নষ্ট করার কোনো দরকার ছিল কি? দেখুন অফিসার, আপনি কিন্তু কথাবার্তা ঠিকভাবে বলবেন। এখন কি তোর কাছ থেকে আমাকে কথাবার্তা শিখতে হবে? হবে, নয়তো এর পরিণাম ভালো হবে না। তুই কে রে, আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি জানিস আমি তোর সাথে এখন কি কি করতে পারি? তুই কি জানিস আমি তোর সাথে কি কি করতে পারি? তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? ধরে নে তেমনই কিছু। চল তোদের আগে থানায় নিয়ে যাই, তারপর এমনভাবে মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। কোন অপরাধে নিয়ে যাবেন? এত প্রশ্নের উত্তর তো আমি তোকে দিব না। এই, ওই ছেলেটাকে গাড়িতে তুল। ইরা, তুমি তাহলে হোস্টেলে চলে যাও। ও কোথাও যাবে না। মানে ঠিক বুঝলাম না। আমি তো আপনার সাথে থানায় যাব। তো কি হয়েছে? তাহলে ওকে তো হোস্টেলে ফিরে যেতে হবে। ওকে তো হোস্টেলে যেতে দেব না। কেন কেন? কারণ ও আমার সাথে যাবে। ওর সাথে যাবে মানে? তুই যে এখানে কেন এসেছিস তা আমি জানি, সেজন্য তুই যাবি জেলে। আর ওর সাথে যা করার জন্য এসেছিস সেটা আমি না হয় করবো। কথাটা শুনে ইরার চোখে পানি আসার আগেই একটা গুলির শব্দ হলো। গুলি কার লেগেছে এটাই ওরা বুঝতে পারছে না। কেউ এইদিকে তাকাচ্ছে না, আবার কেউ
অন্যদিকে তাকাচ্ছে। তখন পুলিশ অফিসার নিচে পড়ে যায়। এতে বাকি পুলিশ দৌড়ে এসে গাড়িতে তুলে ততক্ষণে আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। পুলিশ অফিসারকে নিয়ে চলে আসে হসপিটালে। ডক্টর অপারেশন করে বের হয়। দেখুন, ওনাকে গুলি করার কারণে ওনার মিসিং বাদ হয়ে গেছে। এক কথায় বউয়ের ডিউটি ওনার পক্ষে করা সম্ভব না। এই বলে চলে যায়। কিছুটা সময়ের পর এই কথাটা যখন পুলিশ অফিসার জানতে পারে তখন যেভাবে হোক খোঁজ নে দেখ ওরা কারা আর কোথায় থাকে ওরা। বাকিরা খুঁজতে থাকে। অন্যদিকে আকাশ অনেক আগেই ইরাকে হোস্টেলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসে। এসে কল দেয়। তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে না আমাদের। ওরা তো পুলিশ ছিল, যদি আমাদের কোনো ক্ষতি ওরা করে ফেলে। বললাম তো, এই নিয়ে কোনো টেনশন করো না। আর 1 মাস পরে আমি বাড়িতে চলে আসবো। কেন কেন? 2 দিন পর থেকে পরীক্ষা, সেই জন্য রাতে দেখা করেছিলাম তোমার সাথে সবটা বলার জন্য, কিন্তু তার পারলাম কই। ঠিক আছে, সাবধানে থাকিও তুমি। আমি কিন্তু তেমন একটা যোগাযোগ করতে পারবো না। সমস্যা নেই, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই আমাকে মেসেজ বা কল দিও। ঠিক আছে। এদিকে ইরা পরীক্ষার কারণে ব্যস্ত থাকবে 1 মাস। এই 1 মাসে শুধু মারামারি দিয়ে শুরু হবে। পরের দিন আবির, পরিস্থিতি কিন্তু খারাপ হতে যাবে। চারদিকে কড়া নজর রাখতে বলবি। যে যে রাস্তা দিয়ে আসার কথা সেসব রাস্তায় পাহারা দিতে হবে। সে নিয়ে টেনশন করবেন না, আমাদের এই আস্তানায় 2টা গেট দিয়ে আসা যায়। আমি একটা গেটে 100 করে লোক নিয়োগ দিয়েছি, আর বাকিরা এখানে থাকবে আমাদের সাথে। কাজ তো ভালো করেছো, কিন্তু কিন্তু কি? 100 জন একসাথে না রেখে আলাদাভাবে রাখাটা ভালো হবে। ওটা কীরকম? মূল গেটের সাথে 25 জন থাকবে, ওদের থেকে ঠিক 50 ফুট দূরে আরও 25 জন। আবার ঠিক করো। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কিন্তু কি কাজ হবে? হবে অনেক বেশি। সেটা কীরকম? যদি প্রথমে যারা আছে ওরা যদি ফেল করে তাহলে পরের 25 জন দেখবে, এরপর তারাও ফেল করলে বাকি 25 জন। এক কথায় 100 জন তো একসাথে ফেল করবে না। সত্যি অনেক সুন্দর একটা সমাধান দিলেন। তাহলে এরকমভাবে সবাইকে বলে দাও। ঠিক আছে। পরে আবির সবাইকে বুঝিয়ে দিতে থাকে। সবেও বুঝে নেয় সবটা। পরের সকালবেলায় আমরা সন্ধ্যের পরে আক্রমণ করব। সন্ধ্যের পরে কেন? দিনের বেলায় কি পারবো ওদের সাথে? কিন্তু সন্ধ্যেবেলা তো আমরা নিজেরাই কিছু দেখবো না, তা এখন গুলি করব কি করে? তাহলে দুপুরের দিকে আক্রমণ করব। ঠিক আছে বস, কিন্তু কতজন লোক নিয়ে যাব? 300 লোক নিয়ে আক্রমণ করব। ঠিক আছে বস। এবার তো কিছুটা বুঝতে পেরেছেন। আসলে জাফরি এতগুলো দিন ধরে আকাশের গোডাউন থেকে অস্ত্রগুলো সরিয়েছে, কিন্তু জাফর এটা জানি না ওখানে যা চুরি করেছে তার মধ্যে 4 ভাগে 3 ভাগই হচ্ছে নকল অস্ত্র, যার মধ্যে নকল বুলেট ছিল। পরের দিন দুপুরবেলায় সবাই রেডি তো? জি বস, সবাই রেডি আছে। ও রাস্তা নাই 2টা গেট আছে, আমরা 150 জন করে 2টা গেট দিয়ে আক্রমণ করব। আমি কামানও নিয়েছি, গেট যদি আটকানো থাকে যেন কামান মেরে তা উড়িয়ে দিতে পারি। এটা একদম ঠিক কাজ করেছিস, চল তাহলে। ওরা তো দলবল নিয়ে গাড়ি করে বের হয়। ওইদিকে আকাশ এই খবরটা পেয়ে যায়, কেননা জাফরের আস্থানের কাছে আকাশও লোক রেখেছিল যেন খবরটা দিতে পারে, সেই জন্য। ওরা আসতে আরও 15 মিনিট লাগবে। একটা কাজ করো, ল্যান্ডমাইনগুলো ঠিক আছে তো? জি ভাই, ঠিক আছে। আকাশ খবরটা আবিরকেও জানিয়ে দেয়, কেননা আবির আর আকাশ দুজনেই আলাদা গেটে আছে। কিছুক্ষণ পরে গাড়ির শব্দ আসে। কিছুটা দূরে আসার পরেই 2টা গাড়ি ধ্বংস হয়ে যায় ল্যান্ডমাইনের কারণে। বস, এখন কি করব? রকেটগুলো ছেড়ে দে। জাফরের লোকেরা রকেট ছেড়ে দেয়, এতে দরজা নষ্ট হয়ে যায়। ল্যান্ডমাইন না থাকায় ওরা সামনের দিকে এগোতে থাকে আস্তে আস্তে করে। এতে 2 দলের সাথে লড়াই চলতে থাকে। ওরা কিভাবে জানলো আমরা যে আক্রমণ করব? বস, উনি তো আর এমনি এমনি মাফিয়া কিং হয়নি, সব খোঁজখবর উনি জানেন। কিন্তু জানলো কি করে? আগে তো এত সিকিউরিটি এখানে ছিল না। বস, যদি বেঁচে থাকি তাহলে জিজ্ঞেস করে নেব। ফালতু কথা বন্ধ করে এখন তাড়াতাড়ি করে লড়াই কর। এদিকের এই অবস্থা হলে না জানি অন্যদিকের কি অবস্থা হয়ে আছে।
এত কথা না বলে আক্রমণ কর। বস, এই বন্দুক দিয়ে তো গুলিয়ে বের হয়, কিন্তু সেগুলো তো 10 ফুট দূরও যাচ্ছে না। কি বলিস এইগুলো? আপনি নিজে একবার দেখুন। জাফর চেক করে দেখে যতগুলো গুলি আছে সবগুলো হালকা ওজনের, বুলেটগুলো হালকা। তাহলে কি ওরা আগে থেকে জানতো আমরা যে এইগুলো চুরি করেছি? তার বলতে এবার তো জানে, মারা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। কেন যে তোর কথা শুনে এই কাজটা করতে গেলাম? ওনারা যদি আমাদের প্ল্যান না জানতো তাহলে তো মনে হয় আমরা সাকসেস হতাম। সবচেয়ে বড় কথা হলো গুলিগুলো তো একদম নকল। সব কিছু ওরা আগে থেকে জানতো, সেজন্য আমাদের সাথে এরকমটা করেছে। এখন তো মারা যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। তাড়াতাড়ি করে পালাতে হবে এখান থেকে। জি বস, চলুন তাহলে। পালাতে যাবে তখন আকাশ ওদের ধরে ফেলে। আরে পালাচ্ছিস কোথায় তুই? কই ভাই, পালাচ্ছি না তো। তুই তো ভালোই একটা প্ল্যান করেছিস। করেছে তো ছিলাম, কিন্তু এখন লাভ কি হলো বলেন? সেটাই। কাজটা করার আগে যদি ভেবে দেখতি তাহলে অনেক ভালো হতো। এখন তো কিছু আর বাকি রইল না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। তোর কি মনে হয় তুই যা করেছিস তার জন্য তোকে ছেড়ে দেওয়া কি যায়? প্লিজ ভাই, আমাকে মারবেন না। আকাশ তো আর কোনো কথা শোনেনি, ওখানে জাফরকে মেরে ফেলে। জাফরের সাথে ওর বাকি লোকজনদেরকেও মেরে ফেলে। একটু পরেই জাফরের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কথা বলতে থাকে। দেখ ভাই, তোদের মতো এরকম অনেকেই আমাকে ধমক দেয়। কেউ কিছু করতে পারেনি আজ পর্যন্ত আমাকে, সেই জন্য এইসব বলে কোনো কাজ নেই তোর। তুই কিন্তু আমাকে চিনিস না। তুই নিজেও আমাকে চিনিস না, সেই জন্য এই কথা বলে হার কোনো কাজ নেই, বুঝতে পারলি? ফোন রাখ। এদিকে পুরো আস্তানার সবগুলো লাশ একসাথে মাটিতে পুঁতে দেয়। 2 দিন পরে বিষয়টা জানাজানি হয়ে যায়, সেজন্য রফিক চৌধুরী আকাশকে ডেকে পাঠায়। আকাশ, এসব কি শুনছি আমি? পুরো কাহিনী যদি না বলেন তাহলে বুঝবো কি করে? জাফর তোমার আস্তানায় হামলা করেছিল, তুমি ওকে মেরেছো, সাথে ওর লোকদেরও। তাহলে কি ওদের বাঁচিয়ে রাখতে বলতেছেন? আমি এরকমটাও কিন্তু বলিনি। এছাড়া আর কি বলবো? আমার উপরে হামলা করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? আচ্ছা, এ নিয়ে ঝামেলা হতে পারে অনেক বড়সড় ভাবে। সেটা আপনি ঠিক করবেন। আমি কিভাবে? তাহলে চিন্তা করতে হবে না আপনার, বিষয়টা আমার উপরেই ছেড়ে দিন। ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় করো। চলি তাহলে। এর ভিতরেই 10 দিন পরে ডেভিল আকাশের সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে নেয়। কিছুক্ষণ পরে আবির, আবির। জি ভাই বলেন। ডেভিল আমাদের উপরে অ্যাটাক করতে পারে, সেজন্য তোরা রেডি হয়ে থাকিস, কোনোভাবেই যেন ওরা অ্যাটাক করতে না পারে। জি ভাই, কোনো চিন্তা করবেন না, আগের মতোই সব কিছু সেট করে রেখেছি। এভাবে আরও 10 দিন কেটে যায়। ইরার পরীক্ষাও শেষের দিকে। তখন আমি 5 দিন পরে বাড়িতে যাব, তখন তোমাকে কল করলে তুমি চলে আসিও। তোমার বাড়িতে আমার কি কাজ? বাবা মার সাথে তোমার পরিচয় আর কথা বলিয়ে দিব, যেন আমাদের বিয়েটা হয়ে যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলে আসবো আমি। এই বলে কল কেটে দেয়। অন্যদিকে আকাশ আর ডেভিলের মধ্যে একটা লড়াই হবে, যে লড়াইয়ের পরে ইরার আকাশের মিল হওয়ার মধ্যে রফিক চৌধুরীর বাধা দিয়েও কোনো কাজ হবে কিনা সেটা আপনারা সামনেই জানতে পারবেন 3 দিন পরে। তোরা তাহলে সব কিছু গাড়িতে উঠিয়ে নে, আমরা আজকেই ওদের উপরে আক্রমণ করব। জি বস। এবার ওরা আসে আক্রমণ করার জন্য, তবে ওরা কিন্তু অনেক অত্যাধুনিক অস্ত্রও নিয়ে আসে। তা দেখার পরে ওদের কাছে সব অস্ত্র এগুলো যদি ওরা এখানে মারে তাহলে তো এক একটা বারে 10 থেকে 15 জন করে মারা যাবে। কিছুতেই তা করতে দেওয়া যাবে না, এইগুলো 150 ফুটের বেশি যায় না, সেই জন্য সে হিসেবে করে আমাদের লড়াই করতে হবে। বুঝতে পেরেছি আমি। তাহলে বেরিয়ে পড় এখন। ওরাও সব দিক দিয়ে আক্রমণ করতে থাকে। 2 পক্ষের লোকই ভালো আক্রমণ করতে থাকে। একে একে 2 দলের লোকজন মারা যেতে থাকে। বস, ওরা তো আমাদের মতোই শক্তিশালী। তো কি হয়েছে, তাড়াতাড়ি করে আক্রমণ কর ওদের উপরে। এরা এবার এক এক করে কামান দিয়ে মারতে থাকে। পাল্টাভাবে আকাশের লোকেরাও কামান দিয়ে হামলা করে। 2 দলের ভালোভাবে লড়াই চলতে থাকে। কিছুক্ষণ পরে আমাদের তো আর 20 থেকে 30 জন লোকই বেঁচে আছে।
ওদেরও তো 10 থেকে 15 জন হবে। কোনো মতেই যুদ্ধ থামানো যাবে না, ওদের কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমাদের লোকজন কত আছে। ঠিক আছে। 10 মিনিট পর আবির, আকাশ দুজনেই বন্দুক তাক করে ডেভিলের দিকে। ওদের দু দলেরই সব লোক মারা যায়। এক কথায় পুরো জায়গা এখন লাশ ছাড়া কিছুই নেই। এবার কোথায় পালাবে? আমাকে যেতে দে। তুই আমার সব কিছু ধ্বংস করে দিয়েছিস, তোকে এত সহজে যেতে দেই কি করে বল? আমাকে আমাকে এবারের মতো মাফ করে দিন, আর জীবনেও আসবো না এখানে। সত্যি বলছি, সত্যি। বেঁচে থাকলে তো আসবি। এই বলে ডেভিলকেও মেরে ফেলে। পরের মিশন কি হবে? এরপর আর কোনো মিশন নেই। অনেক লোককে আমরা হারিয়েছি, আর হারাতে চাই না। আজকের পর থেকে তুই তোর মতো করে জীবনটা গুছিয়ে নে। এই নে 150 কোটি চেক, জীবনটাকে নতুন করে সাজিয়ে নিস। এখান থেকে 50 কোটি এদের পরিবারের জন্য, বাকিটা তোর জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আবির চলে যায়। আকাশ ওর পাশে এসে একটু ফ্রেশ হয়ে ঘুমায়। পরের দিন সকালে ইরার কলে আকাশের ঘুম ভাঙে। আমি রাস্তার সামনে আছি, তাড়াতাড়ি করে আসো। কি করার, অটো নিয়ে রাস্তার কাছে আসে। ওখানে সে ইরাকে ওঠায় অটোতে। কিছুক্ষণের মধ্যেই ইরার দেখানো রাস্তা অনুযায়ী আকাশ রফিক চৌধুরীর বাসার ভিতরে চলে আসে। এখানে কেন? ভিতরে আসো বলতেছি। ভিতরে নিয়ে রফিক চৌধুরী আর ইরা ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রফিক চৌধুরী আর আকাশ তো দুজনকে দেখেই অবাক, বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। হীরা, এসব কি? তোমার বাবা যে প্রধানমন্ত্রী তা তো আগে বলনি। ইরা, তুই যে ওই ছেলেটাকে ভালোবাসিস তা তো আগে বলিসনি। এটা সারপ্রাইজ ছিল, এখন বলো তোমাদের কোনো আপত্তি নেই তো? আমি ওর সাথে আলাদা একটু কথা বলতে চাই। ঠিক আছে, বলো। আকাশ আর রফিক চৌধুরী আলাদা রুমে আসে। আকাশ, তুমি আমারই মেয়েকে? আমি আজকেই জানতে পারলাম ইরা আপনার মেয়ে। তাছাড়া ইরা আমার বর্তমান কাজটা জানে না। দেখো, ইরা যখন তোমাকে পছন্দ করেছে তখন আমি শত বললেও লাভ হবে না। এমনিতে ও আমাদের সাথে কম থাকে, ওর কথা না রাখলে আবার চলে যাবে। তার উপর তোমাকে ফিরিয়ে দিয়ে ও নিজের জীবন আমি মৃত্যুর মুখে দিতে পারি না। তাহলে আপনি রাজি? রাজি না হয়েও তো আবার তো কোনো উপায় নেই। নিচে নেমে রফিক চৌধুরী ওনার সিদ্ধান্ত জানিয়ে দেন সবাইকে। সত্যি বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। তবে বিয়ের পর আকাশ আমার সাথে এই বাড়িতেই থাকবে। তোর যেমনটা ইচ্ছে। তাহলে দেখলে তো আকাশ আমার বাবা কত ভালো, তোমাকে কত সহজে মেনে নিয়েছে। কতটা সহজে মেনে নিল তা একমাত্র আমি জানি। তাহলে তোমাদের বিয়ের আয়োজন করি আমি। হ্যাঁ বাবা, তাই করো। তাহলে বন্ধুরা, এতে তো বিয়ের আয়োজন হতে থাক। আপনারাও দেখলেন তো কিভাবে মাফিয়া কিং হওয়াতে দুদিক দিয়েই লাভ হলো। তবে ইরাকে আর আকাশের মাফিয়া পরিচয় জানালাম না, কেননা আকাশের মাফিয়ার সব কিছুই শেষ। সেজন্য সে পরিচয় না দিয়ে অটো চালকের পরিচয়ে ওদের মিল করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।